আমাকে কি শোনা যায়? হ্যালো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এই তো আছি ভালোই। তোমরা অনেকে চলে এসেছো আমি দেখতে পাচ্ছি। আহ কাজী সানজিদা খানম মাহিকে, নাদিয়া, জুই, নাবিহা, রুম্পিকে দেখতে পাচ্ছি, স্বাধীনকে দেখতে পাচ্ছি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিংবা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। অল ক্লিয়ার? এন থেকে কি কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার। হ্যাঁ, সবাই লিখেছে অল ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ক্লাসে আসি। ওয়ালাইকুম সালাম ফাইজা, কি অবস্থা তোমাদের? কেমন আছো? আপামনি অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। আমরা কিন্তু আজকে 17 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিসংখ্যান শুরু করতে যাচ্ছি। আমাকে একটু তোমরা আগে বলো তো, পরিসংখ্যান নিয়ে তোমাদের আইডিয়া আছে কিনা? প্রাইমারি একটা আইডিয়া আছে কিনা? পরিসংখ্যান তোমরা এর আগে করেছো কিনা, কিংবা পরিসংখ্যান আসলে যদি করে থাকো তাহলে কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাও তো, আমি একটু দেখি। অল ক্লিয়ার, ক্লাস ক্লিয়ার, শুনতে পাচ্ছি না। জিয়াদ ভাইয়া অনেকে শুনতে পাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তোমার এন্ড থেকে, একটু চেক করে নাও, ঠিক আছে? কারণ আমি অনেকের কমেন্ট দেখছি যারা লিখেছে অল ক্লিয়ার। অল ক্লিয়ার যখন লিখেছে তার মানে আমি বুঝছি যে মোটামুটি তারা শুনতে পাচ্ছে। তোমার এন্ডের যদি সমস্যা হয়, জিহাদ নাকি জাহিদ? জিহাদ, তো তুমি একটু তোমার নেটওয়ার্কটা চেক করে নাও, ঠিক আছে? তোমার এন্ড থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু চেক করে নাও। জিহাদ ভাইয়া বারবার কমেন্ট করছো, আমি দেখতে পেয়েছি। বাকি সবাই যেহেতু দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে, তুমি একটু চেক করে নাও, ঠিক আছে? একটু চেক করে নাও, আশা করি শুনতে পাবে। আচ্ছা, আমাকে তোমাদের মনে হয় নতুন করে চেনানোর কিছু নাই। আমি নূরে আশরাফি জান্নাত, তোমরা আমাকে নিতু আপু বলতে পারো। আমি তোমাদেরকে আজকে পরিসংখ্যান শুরু করব। পরিসংখ্যান তোমাদের কাছে কেমন লাগে এই প্রশ্নটা করছিলাম। এখানে অনেকে লিখতেছে প্রবাবিলিটি বেশি ভালো লাগে। প্রবাবিলিটি আমারও ভালো লাগে। হাই ফাইভ আপু। আছে আপু, করেছো যেহেতু তার মানে খুবই ইজি, তাই না? আমার কাছে মনে হয় জেনারেল ম্যাথে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পরিসংখ্যান। সবচেয়ে মজার এবং মার্কস তোলার একটা খুব সহজ জিনিস। কিন্তু ঝামেলাটা কি জানো? পরিসংখ্যানের অ্যান্সার করতে কিন্তু অনেক সময় লাগায় ফেলো, তাই না? এই জন্য পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় যে প্রথম প্রশ্নটা, তোমরা তো এসএসসি পরীক্ষা দিবা হয়তো সামনে, তোমরা অনেক সময় শুরু করো কি, যে শুরুতে অন্যান্য প্রশ্নগুলা অ্যান্সার করে তারপরে পরিসংখ্যান একদম লাস্ট মোমেন্টে শুরু করো, যখন সময়টা খুব কম থাকে। আমি আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে পরিসংখ্যান পরীক্ষার হলে সবার প্রথমে অ্যান্সার করাটা বেটার, ঠিক আছে? সবার প্রথমে অ্যান্সার করাটা বেটার। তবে এমন করো না যে পরীক্ষার হলে সবচেয়ে বেশি সময় নিয়ে পরিসংখ্যান শুরু করেছে এবং পরিসংখ্যান শুরু করতে গিয়ে অনেক সময় লাগে ফেলছো, পরবর্তীতে অন্যান্য ম্যাথ গুলো করতে গিয়ে ঝামেলা হয়তো হচ্ছে, ঠিক আছে? এমনটা যেন না আসে। ওকে, দুর্জা বলেছে আপু মাত্র প্রাইভেট পড়াশোনা খুব টায়ার্ড। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকে আমরা খুবই সহজ একটা চ্যাপ্টার পড়বো, তাহলে এখানে টায়ার্ড হলেও খুব একটা সমস্যা হবে না, আই গেস, তাই না? আজকে টায়ার্ড হইলেও খুব একটা সমস্যা হবে না, আমার ধারণা খুব একটা সমস্যা হবে না। একটু বলে নিই তোমাদেরকে আগেই, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরিসংখ্যানের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের মাস্টার বুক 2 যারা তোমরা পাওনি এখন পর্যন্ত, তারা কিন্তু এই চ্যাপ্টারটা পাচ্ছ না। সো তোমরা বইয়ের সাথে অ্যালাইন রাখতে পারো। মাস্টার বুকে নাই, এক্স্যাক্টলি আমি বলছি মাস্টার বুকে নাই, এবং তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে, তোমাদেরকে পিডিএফ দেয়া হবে। এছাড়াও তোমরা তো মাস্টার বুকের পিডিএফ নামাতে পারো, তাই না? মাস্টার বুকের পিডিএফ তোমরা নামাতে পারো, সেই পিডিএফ থেকেই তোমরা একটু পরে দেখে নিও। রোজ লিখেছে টেক মাই নেম। হ্যাঁ, আমি তোমার নামটা এখন নিলাম, কিন্তু আমার একটা নিয়ম হচ্ছে যে এরপর মানে আমি নতুন নিয়ম শুরু করতে বলা যায়, যে আমি কুইজ যখন দিব যারা ভালো র্যাঙ্কে আসবে আমি তাদের নামটা নিব ঠিকঠাক, ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাসের সময় শুরু হয়ে গেছে। যেহেতু আজকে পরিসংখ্যান শিখবো, পরিসংখ্যান অনেক সহজ হলেও কিন্তু বেশ বড় বড়, তাই না? বেশ বড়, ঠিক আছে? না বাকিগুলো অ্যান্সার করার সময় থাকবে না এমন করো না। শোনো আমি বলি, পরিসংখ্যান সবার শেষে অ্যান্সার করতে গেলে যেটা হয় সেটা হলো, যে ডাটাগুলো আছে বা উপাত্তগুলো যেগুলো আছে, এই উপাত্তগুলো নিয়ে কিন্তু তোমার মাথায় লাস্ট মোমেন্টে এত প্রেসার থাকে, ওই সময় কিন্তু তোমার একটু
প্রেশার হয়ে যেতে পারে বা একটু ঝামেলা মনে হইতে পারে, একটা দুটো ডাটা তোমার চোখ থেকে চলে যেতে পারে, টালিতে একটা দুটো কম আসতে পারে, তাই না? এই জন্য পরিসংখ্যানটা শুরু করতে হবে একদম ঠান্ডা মাথায়, তবে মাথায় সময়টা নিয়ে শুরু করতে হবে। তার মানে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি না, নট নেসেসারিলি আমি তোমাদেরকে একদম বলতেছি যে এটা শুরু করতেই হবে, এমনটা না। কিন্তু আমার ট্রিক্স বলে বা আমার এক্সপিরিয়েন্স বলে পরীক্ষার হলে পরিসংখ্যানের উত্তর দিয়ে মানে পরিসংখ্যানের প্রশ্নটা দিয়ে শুরু করাটা বেটার। হ্যাঁ, মানে বেটার আউটপুট দিচ্ছে, আমাকে দিচ্ছে, আমার স্টুডেন্টদেরকে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে জাস্ট সাজেশন দিচ্ছি। তোমরা যদি পার্সোনাল লাইফ থেকে অন্য কিছু সাজেশন মানে অন্য কিছু এক্সপেরিয়েন্স করো বা এক একজনের এক এক রকম থাকে, তো তারা হচ্ছে স্কিপ করতে পারো, আমি জাস্ট সাজেশন দিচ্ছি, ঠিক আছে? ওকে, মাস্টার বুক, আমরা মাস্টার বুকে আজকে আমাদের চ্যাপ্টারটা নাই, সো আমরা এই চ্যাপ্টারে পিডিএফ প্রোভাইড করব তোমাদেরকে, পিডিএফ প্রোভাইড করা হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, অনেকে লিখছে যে ইয়ার বেসিক থেকে, পরিসংখ্যানের বেসিক থেকে শুরু করেন আপু, বেসিক থেকে শুরু করেন। এখন আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানো, পরিসংখ্যানের যে বেসিকটা আছে, পরিসংখ্যানের যে বেসিকটা আছে সেই বেসিকের ঝামেলাটা হলো কি, সেই বেসিকের ঝামেলাটা হলো যে পরিসংখ্যান ইটসেলফ একটা অ্যাপ্লাইড ম্যাথ। অ্যাপ্লাইড ম্যাথ আমরা কাকে বলি, যখন ম্যাথের অ্যাপ্লিকেশন আমরা রিয়েল লাইফে করতেছি যেই জিনিসগুলো নিয়ে, সেইগুলো নিয়েই মূলত অ্যাপ্লাইড ম্যাথের পোর্শনটা, ঠিক আছে? তো অ্যাপ্লাইড ম্যাথ যখন বলছি এটাকে, ধরো তোমার বাসার মধ্যে ফ্রিজ কিনে নিয়ে আসলা কিংবা ওভেন কিনে নিয়ে আসলা, ঠিক আছে? এখন ওভেন বা ফ্রিজের সাথে কিন্তু একটা বড় মোটা বই দেয়, তোমরা কি বইটা কখনো পড়েছো বা কখনো কাউকে দেখেছো যে এই বইটা তারা পড়ছে, পড়ে তারপরে শিখছে কিভাবে ফ্রিজ ব্যবহার করতে হবে, ফ্রিজের মধ্যে কি রাখতে হবে না রাখতে হবে? এরকম কিন্তু সাধারণত হয় না। আমরা সাধারণত নিয়ে আসি একটা জিনিস, বা ধরো যে তোমার মোবাইল, মোবাইল যখন তুমি কিনো, মোবাইলের সাথে কিন্তু একটা বড় বড় বই দেওয়া থাকে। ওই বইগুলো যদি তুমি মানে বইগুলো কিন্তু পড়া হয়, পুরোটা পড়া হয় না, কিন্তু আমরা মোবাইল চালাতে চালাতে ইউজ করতে করতে শিখে ফেলি আসলে কি করতে হবে। আমার ক্ষেত্রে পরিসংখ্যান শেখানোর ট্রিক্সটা হচ্ছে যে আমরা ম্যাথ করতে করতে শিখে যাব কিভাবে আমাদের মানে ম্যাথ করতে করতে আমাদের বেসিকটা চলে আসবে, ঠিক আছে? অন্যান্য ম্যাথের ক্ষেত্রে ধরো যে আমি যখন ত্রিকোণমিতি করছি, আমি যখন অ্যালজেব্রা করছি বা বীজগণিত করছি, তখন কিন্তু আমার বেসিকের ব্যাপারটা থাকে, ম্যাথের একদম বেসিকের জিনিসটা থাকে। পরিসংখ্যানের যেটা ব্যাপার, পরিসংখ্যান একটা অ্যাপ্লাইড ম্যাথের টপিক অলমোস্ট বলা যায়। সো এই জায়গা থেকে আমরা মূলত ম্যাথ গুলা থেকে যদি শেখার চেষ্টা করি, তাহলে আই গেস যে সবচেয়ে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, কিংবা কয়েকটা জিনিস দিয়ে শুরু করি। সেটা হচ্ছে তোমার পরিসংখ্যান, তাই না? ওরে বাবা, কালো কালি দিয়ে লিখতেছে, দেখো অবস্থা। এটার উপরেই লিখি পরিসংখ্যান। আমি পড়ানোর সময় এই ম্যাথ করাইতে করাইতে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব, কিন্তু তোমাদের এন্ড থেকে একটা হেল্প আমার লাগবে, যে হেল্পটা হচ্ছে যে তোমরা জিনিসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো, তুমি যদি কমপ্লেনিং হও, আমি একটা জিনিস খেয়াল করছি যে তুমি যদি কমপ্লেনিং হও যে আপু ত্রিকোণমিতি পুরোটা শেষ করেননি, কিন্তু আজকে তো পরিসংখ্যানের ক্লাস, ত্রিকোণমিতি ক্লাসে ত্রিকোণমিতি বাকি যেটা শেষ হবে ওটা পরের ক্লাসে শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি কমপ্লেনিং হও, তাহলে তুমি কখনো মানে বেস্ট সলভ করতে পারবা না। তোমার কাছে যখন প্রবলেম আসবে, তোমার প্রথমে প্রবলেমটা নিয়ে আপু এরকম প্রবলেম হচ্ছে কেন, বা মা এরকম প্রবলেম হচ্ছে কেন, টিচার এরকম প্রবলেম হচ্ছে কেন, বাবা এটা কেন ওটা কেন, এটা কেন ওটা কেন করলে কি হয় জানো, জিনিসটা তোমার সমাধানের দিকে তুমি না আগাই, তুমি যে জায়গায় আছো এই জায়গায় স্টাক থেকে যাও। যে কোনো একটা প্রবলেম দেখলে, লাইফের এক্সপিরিয়েন্স, যে কোনো একটা প্রবলেম দেখলে সর্বপ্রথমে যেটা করার চেষ্টা করবা সেটা হলো সমাধান কিভাবে পাওয়া যায় এটা, ঠিক আছে? শুধুমাত্র আপু এটা না, আপু ওটা না, আপু এটা না, আপু ওটা না, এটা করলে কিন্তু হয় না সাধারণত, ঠিক আছে? পরিসংখ্যান যেটা করছি সেটা হচ্ছে পরিসংখ্যানের, আমরা পরিসংখ্যানের বেসিক যদি বুঝতে যাই, আমরা কয়েকটা টপিক মানে আমরা ম্যাথ দেখার আগে কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে উপাত্ত। উপাত্ত আমরা কাকে বলি? উপাত্ত আমরা কাকে বলি? সারণীভুক্ত কখন হয় বা সারণীভুক্ত বলতে কি বোঝায়, এটা একটু বেসিক বলে দিই। ঠিক আছে, সারণীভুক্তর মাঝে আবার পরিসর নামে একটা জিনিস আছে। পরিসর, এরপরে আছে হচ্ছে
এই যে এই কয়েকটা জিনিসে আমরা একটু শুনে নিই, হ্যাঁ একটু শুনে নিই কি অবস্থা। ঠিক আছে, উপাত্ত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, উপাত্ত বলতে মূলত আমরা ডেটা বুঝি। ঠিক আছে, উপাত্ত বলতে শুধুমাত্র আমরা ডেটা বুঝি। ডেটা বলতে ডেটা উপাত্ত অনেক রকমের হইতে পারে, সেটা হইতে পারে তোমাদের ক্লাসের সবার বয়স, সেটা হতে পারে তোমাদের ক্লাসের সবার বা ধরো যে কোনো এক মাসের টানা টেম্পারেচার। ঠিক আছে, কিংবা উপাত্ত হতে পারে তোমরা যখন তোমরা তো ক্লাস 10 এ পড়ো, তোমরা নিশ্চয়ই ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, ফিজিক্সে যখন তোমরা ধরো স্লাইড ক্যালিপারসে বা যে এক্সপেরিমেন্ট গুলো করো, এই এক্সপেরিমেন্ট গুলো করার সময় তোমাদের ডাটা থাকে না কতগুলা, যে স্লাইড ক্যালিপারসে ধরো যে মাপছো, স্ক্রু গজে মাপছো, এই জিনিসগুলো থাকে না, ওইগুলোই মূলত হলো উপাত্ত। উপাত্ত বলতে আমরা সাধারণত যে কোনো ডেটা বুঝি। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম সিম্পলিফিকেশন করে দেখাচ্ছি, সিম্পলিফিকেশন করে বুঝাচ্ছি। এরপর হচ্ছে সারণীভুক্ত। সারণীভুক্ত জিনিসটা কি? সারণীভুক্ত জিনিসটা হলো যে আমরা যখন এই উপাত্ত গুলাকে সারণীতে নিয়ে আসি। সারণী বলতে আমাদের এই যে যেটাকে আমরা সহজভাবে এই যে সারণী, এগুলোকে সারণী বলি, তাই না? তার মানে আমার প্রথমে পাইলাম ডেটা, ডেটাকে যখন আমার সারণীর ভেতরে নিয়ে আসি সেটাকেই আমরা বলি সারণীভুক্ত। এবং পরিসর কাকে বলি? পরিসর ধরো যে তোমার উপাত্ত দেওয়া আছে 1 থেকে, এই যে ধরো যে তোমার বয়সের রেঞ্জ দেওয়া আছে, ধরো যে তোমাদের ক্লাসের সবার বয়সের রেঞ্জ, ধরো যে কারো 14, কারো 15, কারো 16, কারো 18, কারো 19, কারো 20, ঠিক আছে, আবার কারো 13 হইতে পারে। এগুলো হলো আমার ডেটা, এগুলো হলো আমার ডেটা। এই ডেটাগুলোকে যখন আমি সারণীতে নিয়ে আসছি, এই ডাটাগুলোকে যখন আমি সারণীতে নিয়ে আসছি তখন সেটা হচ্ছে আমার সারণীভুক্ত। এবং পরিসর আমি কাকে বলি এখানে খেয়াল করে দেখো, যে এইটা যদি আমার ডেটা হয়ে থাকে তাহলে এই ডাটার মধ্যে সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে 13 এবং সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে 20। তার মানে এখানে আমার পরিসর হবে 13 থেকে 20। ঠিক আছে, 13 থেকে 20। আপাতত এই কয়েকটা ডাটা জানলেই আমার হবে, সেটা হলো আপাতত এই কয়েকটা ডাটা জানলেই আমার হবে। বিষয়টা হলো যে সবার প্রথমে আমার উপাত্ত, উপাত্ত বলতে আমি ডাটা বুঝি, মানে প্রথমে আমার প্রশ্নটা দেয়া থাকবে, প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটাকে আমরা ডাটা বলতেছি বা উপাত্ত বলতেছি, উপাত্ত দেয়া থাকবে। এই উপাত্তগুলোকে আমার সারণীভুক্ত করতে হবে। ঠিক আছে, সারণীভুক্ত করতে হবে। যখন আমি এই চার্টের মধ্যে নিয়ে আসছি তখন এটাকে সারণীভুক্ত বলতেছি, এবং আমার উপাত্তগুলোর রেঞ্জটাকে আমি পরিসর বলতেছি। রেঞ্জটাকে পরিসর বলতেছি বলতে মূলত কোথা থেকে শুরু হয় কোথা থেকে শেষ হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের মানে আমাদের উপাত্তের পরিসর। আমরা এই জিনিসগুলো আসলে ম্যাথ করতে গেলে আমরা আরো খুব ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, ম্যাথ করতে গেলে আমরা আরো ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, আমাদের এখানে অনেকগুলো বই যখন তোমরা পাবা বা পিডিএফটা যখন তোমাদেরকে দেওয়া হবে তখন কিন্তু কিছু ইনফরমেশন পাবা। যেমন ধরো এখানে উপাত্তের উপস্থাপন বেশ কঠিন ভাষায় লেখা আছে, তাই না? এই কঠিন ভাষাগুলো আমরা বরং না দেখি, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আরেকটা জিনিস আমাদের একটু আইডিয়া থাকা লাগবে। আমি একটু তোমাদেরকে বলে দেই, এই পোর্শনটা থেকে এমসিকিউ খুব বেশি আসে। এই পোর্শনটা থেকে এমসিকিউ অনেক বেশি আসে। ঠিক আছে, এমসিকিউ অনেক বেশি আসার কারণে এইখান থেকে আমি এই জায়গাটুকু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখতে চাই। ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিতে চাই। ওকে, এখানে হলো চলক কাকে বলে? সাধারণত পরিসংখ্যানে যে উপাত্তগুলো আছে, এই উপাত্তে যে ব্যবহৃত সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা বলি চলক। আমরা কিন্তু অ্যালজেব্রা বা বীজগণিতে আমরা চলক বলতে আরেকটা ডেফিনেশন বুঝি, তাই না? চলক বলতে আমরা বুঝি যার মান ক্রমাগত চেঞ্জ হয়। এখানেও আসলে অনেকটা ওরকমই, বাট এখানে কথাটা পড়ে তুমি আরো একটু সহজভাবে বুঝতে গেলে জিনিসটা হচ্ছে যে তোমার প্রশ্নে যেই ডাটাগুলো দেয়া থাকবে এটাকেই আমরা চলক বলতেছি পরিসংখ্যানে। ঠিক আছে, পরিসংখ্যানের সংখ্যাসূচক তথ্য সমূহ হচ্ছে উপাত্ত, উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহ হলো চলক। এখন এখানে এমসিকিউ সবচেয়ে বেশি কই থেকে আসে? এমসিকিউ সবচেয়ে বেশি অনেক সময় আসে বিচ্ছিন্ন চলক কোনটা, অবিচ্ছিন্ন চলক কোনটা, বিচ্ছিন্ন চলক কোনটা আর অবিচ্ছিন্ন চলক কোনটা। ঠিক আছে,
বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, তা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তার মানে আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের বয়স যেটা দেয়া হচ্ছে বা তোমাদের যেটা বয়স আছে, ঠিক আছে আপু আপনি কোন ইউনিভার্সিটি আছেন? ব্র্যাক ইউনিভার্সিটি। আচ্ছা আমি একটু বলি, যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেটাকে বিচ্ছিন্ন চলক বলে। মানে আমরা যদি বলি যে যেমন ধরো একটা লিখছে জনসংখ্যা নির্দেশক, জনসংখ্যা নির্দেশক পূর্ণ সংখ্যা, যেমন ধরো তোমার এই যে কতজন মানুষ আছে, ধরো যে একটা এলাকার মধ্যে ধরো যে তোমরা যে এলাকায় থাকো সেই এলাকার মধ্যে কতজন মানুষ আছে, ঠিক আছে কতজন মানুষ আছে সেই মানুষগুলাকে যদি তুমি ধরো যে কালেক্ট মানুষগুলার কাউন্ট করছো, সেটা একটা পরিসংখ্যান বের করবা যে তোমার এলাকার মানুষজনের মধ্যে বেশিরভাগ কোন মানে মানে বেশিরভাগ ফ্যামিলিতে কতজন থাকে, এটা কি নিউক্লিয়ার ফ্যামিলি নাকি জয়েন্ট ফ্যামিলি, এরকম আর কি জিনিস ধরো যে ডাটা বের করবা। সো তুমি ধরো যে বাসার মধ্যে কয়জন মেম্বার আছে, 3 জন 4 জন, 3.5 জন কি হওয়া সম্ভব? মানে ধরো তোমার বাসায় তুমি যদি বলো যে আপু আমার বাসায় আছে 3.5 জন মেম্বার, এটা তো সম্ভব না, তাই না? এটাই হলো, এই জন্য এটাকে আমরা বলতেছি বিচ্ছিন্ন চলক। মানে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে সেটাকে আমরা বলতেছি বিচ্ছিন্ন চলক। আর যে সকল চলকের মান বা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যেমন ধরো বয়স, উচ্চতা, ওজন। বয়স, উচ্চতা, ওজন কেন আসলে বলো তো, আমরা একটু যাই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এটা একটু দেখি। অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন চলক কেন বলছি এটা একটু আমরা দেখি, ঠিক আছে? ঘটনা হলো বিচ্ছিন্ন চলক আমরা কাকে বলতেছি? বিচ্ছিন্ন চলক আমরা তাকেই বলতেছি যেটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। আর এটা হচ্ছে সেটা যে কোনো বাস্তব সংখ্যা। এখন দেখো একটা জিনিস খেয়াল করো যে বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা বলতে কি, মানে সংখ্যাটা পূর্ণ হবে, ভগ্নাংশ না, ঠিক আছে ভগ্নাংশ না। যদি ভগ্নাংশ না হয়ে থাকে ইন দ্যাট কেস সেটা পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার যেটা করা সেটা হবে বিচ্ছিন্ন চলক। যেমন ধরো জনসংখ্যা, আমরা বলছি যেমন জনসংখ্যা যদি আমরা কাউন্ট করি তাহলে সেটা হবে বিচ্ছিন্ন চলক। আর বাস্তব সংখ্যার মধ্যে ধরো যে এটা বয়স হইতে পারে, উচ্চতা হইতে পারে, বয়স হতে পারে, উচ্চতা হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে। বয়স যেমন তোমার বয়স যে সবসময় ধরো যে 14 বছরই হবে এটা নেসেসারি না, তোমার বয়স কিন্তু 14.5ও হইতে পারে, 14.5 বছরও হইতে পারে, তাই না? তোমার হাইট কিন্তু সবসময় যে 5 ফিটই হবে এরকম কিন্তু না, 5 ফুটই হবে এরকম কিন্তু না, তোমার কিন্তু 5.1 ইঞ্চি হইতে পারে, তাই না? মানে এখানে আমরা ভগ্নাংশ পাচ্ছি, যদি ভগ্নাংশ রিলেটেড কোনো কিছু পাই সেটা হবে অবিচ্ছিন্ন। এবং যদি ভগ্নাংশ রিলেটেড না পেয়ে শুধু পূর্ণ সংখ্যা পাই, মানে যেখানে যেই আমার যে মানগুলো দেয়া থাকবে সেটা যদি শুধু পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে আমাদের বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন হবে যদি সেটা ভগ্নাংশ হয়, ভগ্নাংশ মানও যদি আমরা পাই ইন দ্যাট কেস, বা ভগ্নাংশ মান থাকতে পারে ইন দ্যাট কেস। এখন তোমাদের মনে প্রশ্নটা আসতে পারে যে আপু আমরা তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলতেছি কিন্তু বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কেন বলতেছি, তাই না? বাবা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কেন বলতেছি? আমরা তো হচ্ছে মানে এই কথাটা কেন, আমরা তো বাস্তব পূর্ণ সংখ্যা নিয়েও বলতে পারতাম বা চলকগুলোর নাম অন্যরকম দিতে পারতাম, সেটা কি বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন এরকম বিচ্ছিন্নতা নিয়ে কেন কানেক্ট করতেছি? এটা বোঝার জন্য তোমাদেরকে একটু সংখ্যা রেখা পড়েছো না তোমরা? সংখ্যা রেখায় একটু ফিরে যাইতে হবে, ঠিক আছে? সংখ্যা রেখায় একটু ফিরে যেতে হবে। যেমন ধরো সংখ্যা রেখা দেখলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবা, সংখ্যা রেখা দেখলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবা। ধরো যে এটা একটা সংখ্যা রেখা, এটার মধ্যে 0 1 2 3 4 -1 -2 এরকম ধরো যে যাচ্ছে, ঠিক আছে? এখন বলো এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু 1 আর 2 কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? দুইটা বিচ্ছিন্ন না?
দুটা আলাদা আলাদা না, এর মাঝখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে। এই জন্যই পূর্ণ সংখ্যা যখন আছে তখন আমি বলছি, এই জন্যই পূর্ণ সংখ্যা যখন আছে তখন আমি বলছি সেটা হলো বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, সেটা হলো বিচ্ছিন্ন চলক। আর যখন আমরা এর মাঝের অংশ ধরছি, ধরো যে 2.2 ধরছি বা 2.2 ধরছি, তখন সেটা হবে আমার অবিচ্ছিন্ন চলক, কারণ সেটা মাঝে 2.2 এর পরে 2.3 থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, 2.2 থেকে শুরু হয়ে 2.3 পর্যন্ত কিন্তু শুরু হচ্ছে, যেটা কিন্তু মাঝে 2.2 এর সাথে আমাদের ফেজটা হবে, এরপরে আরেকটা হবে। আই গেস, আমি আশা করি তোমরা যখন ম্যাথটা করা শুরু করবা তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, মাস্টার বইয়ে এই অধ্যায়টা নাই, এই কথাটা আমি বারবারই বলছি তোমাদেরকে, মাস্টার বইয়ে এই অধ্যায়টা নাই, এবং এই অধ্যায়টা আছে হচ্ছে তোমাদের মাস্টার বুক 2 তে। মাস্টার বুক 2 এর তোমার এই যে তোমার ইয়াগুলো আছে, এটাকে কি বলে, এই যে পিডিএফটা আছে, পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, এবং এই পিডিএফটা বেসিক্যালি টেনএমএস থেকে প্রোভাইড করা হবে, এবং তোমরা বইও খুব শিগগিরই পেয়ে যাবা বলে আশা করছি। ঠিক আছে, ওকে, আমাদের কোয়েশ্চেন নাম্বার, আমরা মূলত, আবারও বলছি, আমরা মূলত ম্যাথটা করার মাধ্যমে শুরু করব। ঠিক আছে, ম্যাথ করতে করতে আমরা বুঝবো যে আসলে কোনটাকে কি বলে। ঠিক আছে, কোনটাকে কি বলে সেটাকে আমরা বলবো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে যাই হচ্ছে তোমার এই প্রশ্নে। এখানে কি দেওয়া আছে, নিম্নে 20 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেয়া হলো। ইংরেজিতে কত পাইছে সেটা নাম্বার দিছে, কতজনের, টোটাল 20 জনের নাম্বার দিছে। ঠিক আছে, প্রশ্নটা হলো নিম্নে 20 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেয়া হয়েছে, পূর্ণ নম্বর হচ্ছে 100। আর বলা হয়েছে যে গণসংখ্যা নিবেশন সারণী, ফোকাস করতে হবে তোমার, একটু কয়েকটা জিনিস একটু মুছে ফেলি, আমাদের ফোকাসে যে জিনিসগুলো রাখতে হবে আমি শুধু সেই জিনিসগুলো দাগাচ্ছি। ঠিক আছে, ওকে, আমার মাথায় রাখতে হবে টোটাল 20 জনের ডাটা দেওয়া হয়েছে, এবং আমার কাছে কি চেয়েছে, আমার কাছে কি চেয়েছে, আমার কাছে চেয়েছে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী। ঠিক আছে, আমরা একটু মাথায় রাখি, আমরা এখন যে ম্যাথগুলো করতেছি সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী, মানে আমরা মূলত সারণীটা তৈরি করা শিখবো প্রথম ধাপে। ঠিক আছে, গণসংখ্যা নিবেশন সারণী, আমরা মূলত সারণীটা তৈরি করা শিখবো এই ক্লাসে। ওকে, আমরা একটু আগাই, দেখো এখানেও দাগায় দেই যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পরিসর কথাটা বলছিলাম। পরিসর বলতে কি বুঝাইছিলাম বলতো? পরিসর বলতে বুঝাইছিলাম আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটাকে কাউন্ট করা আর কি, মানে মূলত কতটুকু বিস্তৃত সে, আমার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কতটুকু বিস্তৃত মূলত সেটাই আমরা বুঝতে চাচ্ছি। দৃষ্টি সাহা, একটু বলো তো আপু কেন ভালো লাগছে না, আমাকে যদি একটু কারণটা বলো তাহলে আমি এটা ফিক্স করার চেষ্টা করবো। একটু বলো কাইন্ডলি, আমি দেখছি তোমার কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দেখছিলাম যে আমাদের যে উপাত্ত আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর পরিসর, পরিসর বলতে আমরা এখন দেখি কত কত আছে আমাদের, 70, 40, 60, 55, 80। আচ্ছা, এখান থেকে দেখে, এই ডাটাগুলো দেখে আমি একটু তোমাদের মনোযোগ দেখি, একটু মনোযোগ দেখি যে, এবং এখানে আমি এটা দাগও করে দিলাম, তোমরা এটা দেখতেও পাবে না। তোমরা এখান থেকে আমার সর্বোচ্চ মানটা, এখানে পরিসরে এই ডাটাটার মধ্যে সবচেয়ে বেশি মান কোনটা এবং সবচেয়ে কম মান কোনটা, এটা তোমরা আমাকে বলো। আমি একটু দেখতে চাই যে এটা সবচেয়ে বড়, আমি একটা কুইজ দিচ্ছি। ঠিক আছে, আমি কুইজ দিচ্ছি, যেটা দেখা যাচ্ছে এটা সর্বোচ্চ মান কত। আমি কমেন্টেও দেখতে চাই, আমি কমেন্টে একটু আগে মনে হয় দৃষ্টি সাহার দেখছিলাম, আপু একটু স্লো বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি চেষ্টা করব।
আমরা পড়াচ্ছিলাম মূলত হচ্ছে আমরা পড়ছিলাম মূলত পরিসংখ্যান। পরিসংখ্যানে যে ডেটাগুলো দেখছো, দৃষ্টি দেখো একটু খেয়াল করে, আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে এখানে, তাই না, 20টা ডেটা দেওয়া আছে, 20টা স্টুডেন্টের ইংলিশের নাম্বার দেওয়া আছে। এটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট নাম্বার এবং সবচেয়ে হাইয়েস্ট নাম্বার তোমরা হচ্ছে কত, এটা আমাকে একটু বলবা, ঠিক আছে? লোয়েস্ট নাম্বার এবং হাইয়েস্ট নাম্বার কত এটা একটু আমারে বলবা। একটু দেখো জিনিসটা, তোমার মানে আমি তোমাদের মূলত একটু ফোকাসটা চেক করার চেষ্টা করছি, যে তোমাদের ফোকাসটা কেমন আছে, বা তোমরা আসলে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো কি দেখছো না। আমি একটু দেখি, আশা করি তোমাদের এটা মানে এতক্ষণে দেখে ফেলছো। তো আমি 5 সেকেন্ডের বেশি টাইম তোমাদেরকে দিচ্ছি না। পোলটা শুরু হইলো। লোয়েস্ট মানটা বলো, লোয়েস্ট মানটা বলো। দৃষ্টি আপু, তোমার জন্য একটু ওরা অ্যান্সার করতে করতে আমি একটু তোমাকে এর মাঝে বলে ফেলি, যেটা তুমি যদি মিস করে থাকো বা একটু ফাস্ট বলার কারণে তোমার যদি মনে হয় যে বুঝতে পারছো না, আমি একটু বলি। হ্যাঁ, জিনিসটা হলো যে এই ধরো 20 জন শিক্ষার্থী পরিসংখ্যান, ব্যাপারটা না এরকম যে আমরা পরিসংখ্যানটা হলো অ্যাপ্লিকেশন বেসড। হ্যাঁ, আমরা যেমন ফ্রিজ নিয়ে আসলে ফ্রিজে নিয়ে আসা ইয়াটা পড়ি না, মানে আরেকটা লিখছে তাহসিন ইসলাম, তোমার একটু সাজেশনটা দাও বাবা, তোমার একটু সাজেশনটা দাও, আমি একটু দেখি আমি হচ্ছে এখানে ইয়াটা কেমনে কাটাইতে পারবো। ওকে, তাহলে তোমরা উত্তরটা দেখো একটু, যে তোমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি 87% সবার র্যাঙ্ক 8, হাবিবা জান্নাত। তার মানে তোমরা আসলে 87% ক্লাসের মধ্যে মনোযোগ দিচ্ছ, তাই না? মাস্টার বুকে এই বইটা এটা নাই, এবং আমি হচ্ছে যেটা আগে থেকে পড়াচ্ছিলাম এটা বলছিলাম যে আমি মূলত যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে আমরা পরিসংখ্যান আসলে আলাদা করে থিওরিটিক্যালি বুঝবো না। আমরা পরিসংখ্যান যেহেতু অ্যাপ্লাইড ম্যাথ, সো এই কারণে আমরা পরিসংখ্যানটা হচ্ছে সবসময়, পরিসংখ্যান যেহেতু একটা অ্যাপ্লাইড ম্যাথ, এই কারণে পরিসংখ্যানটা আমরা ম্যাথ করার মাধ্যমে শিখবো, ঠিক আছে? ওকে, তাহলে উপাত্তের আমাদের পরিসর আমরা বের করতে চাই। পরিধি, তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালু আসলো 38। অনেকে একজন কমেন্ট করেছে যে আপু এখানে পোলে অ্যান্সার ভুল দেখাচ্ছে, 33 একজন লিখেছে। ভাইয়া 33 কোথাও নাই। হ্যাঁ, 38 হচ্ছে সর্বনিম্ন নাম্বার। দেখো 38 এর নিচে কি আর কিছু আছে? নাই। এবং হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হচ্ছে 90। খেয়াল করে দেখো আমরা পরিধি বা পরিসরটা কিভাবে নির্ধারণ করব। পরিধি বা পরিসরটা নির্ধারণ করব আমরা মূলত আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে সর্বোচ্চ সংখ্যকটা এবং সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান, ঠিক আছে? সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান। সর্বনিম্ন মান হচ্ছে 9, সর্বোচ্চ মান হচ্ছে 90, সর্বনিম্ন মান হচ্ছে 38, ঠিক আছে? এখন তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা এটা দেখে ভয় পাচ্ছ না যে সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আমরা বুঝলাম, কিন্তু +1 কেন কাউন্ট করলাম, তাই না? এর আগেও তোমরা এই ম্যাথগুলো পড়ছো, মাস্টার বুকে এটা নাই, মাস্টার বুক 2 তে পাবা। এটা বারবার বলছি, একটা কথা আমি কতবার বলবো আসলে, মাস্টার বুকে নাই, এটা লিখে দিই, নাই, পিডিএফ পাবা। ম্যাথের দিকে ফোকাস না করে যদি এইদিকে ফোকাস করো তাহলে তো মিস আউট করে যাবা, মিস করে গেলে তো পরের পার্টটুকু বুঝবা না, তাই না? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক আসি। আমরা বলছি যে আমরা পরিসর বের করছি। আরেকজন বলছে যে আপু ব্ল্যাঙ্ক স্লাইডে পরিসংখ্যানের ম্যাথ গুলো দেখানো একটু ঝামেলা, এই কারণে আমি হচ্ছে আলাদা আলাদা করে এইভাবে দেখাচ্ছি। পরিসর আমরা কি বললাম? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তাই না? আবার কি ছিল একটা সাথে? মানের সাথে কিন্তু 1 যোগ করতে হবে। এই 1টা কেন যোগ করতেছি এটা এখন একটু বুঝবো, তোমরা একটু কনসেন্ট্রেশন দিয়ে তারপরে দেখো, ঠিক আছে? একটু কনসেন্ট্রেশন দিয়ে তারপরে দেখো। 1 কম ধরা হয়েছে গণনা, এক্স্যাক্টলি। আমি তো দেখছি এখানে অনেকে আপু হ্যাঁ রিফাত ভাইয়ের মতো নোট করে দিব, বাট পরিসংখ্যানে আসলে আলাদা করে নোট করে দেওয়ার কিছু নাই। যে চ্যাপ্টার গুলোতে দরকার, যেমন ত্রিকোণমিতি চ্যাপ্টার শেষ হলে নোট তোমরা পেয়ে যাবা।
ঠিক আছে, এখানে দেখো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, আমাদের সর্বোচ্চ মান ছিল 90 আর সর্বনিম্ন মান ছিল 38। এখন বলো তুমি যখন 90 থেকে 38 মাইনাস করো তখন কাউন্টটা শুরু করো কি দিয়ে? 39, 40, 41 এভাবে কাউন্ট শুরু করো না? তার মানে কি যখন তুমি 90 থেকে 38 এর পরিসরটা বের করার চেষ্টা করছো তখন কিন্তু 38 কে তুমি বাদ দিয়ে দাও। যেমন ধরো আমি যদি কাউন্ট করি জন্মসালের ক্ষেত্রে সাধারণত এটা হয় অনেক ক্ষেত্রে, বা এছাড়া আমি আরেকটু দেখাচ্ছি। ধরো যে তুমি 5 থেকে 3 বিয়োগ করলা, 5 থেকে 3 বিয়োগ করলা, এখানে আসলে তোমার 2, তুমি কাউন্ট করছো কাকে কাকে? এখানে 5 থেকে 3 বিয়োগ করলে তুমি কাউন্ট করছো 4 কে আর 5 কে, তাই না? তুমি যখন 5 থেকে 3 কে বিয়োগ করছো তখন কিন্তু তুমি কাউন্ট করছো বেসিক্যালি 4 কে আর 5 কে, কারণ 3 থেকে 4, 5, তাই না? কিন্তু তুমি কিন্তু 3 কাউন্ট করো নাই, তুমি কিন্তু 3 কাউন্ট করো নাই। যেহেতু 3 কাউন্ট করো নাই এই কারণেই তুমি এখানে পরবর্তীতে 1 অ্যাড করতেছো, কারণ আমাদের কিন্তু 38 নাম্বারটা আছে, রাইট? আমাদের 38 যেই ডাটা, ওই ডাটাটা আমাদেরকে কাউন্ট করতে হবে, ওটাকে না কাউন্ট করে আমরা পারবো না, রাইট? এই কারণে আমরা মূলত এটা শেষে 1 যোগ করি, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা মেইন স্লাইডে। আমাদের তাহলে পরিসর নির্ণয় করার সূত্রটা কি? পরিসর নির্ণয় করার সূত্রটা হলো 90 মাইনাস 38 প্লাস 1। মানে আমাদেরকে কিন্তু পরীক্ষার হলে এই 1 যোগ করতে ভুলে গেলে হবে না। আমি অনেক ছেলে মেয়েকে দেখছি যারা পরিসংখ্যানে এই জায়গাটাতে লাস্ট মোমেন্ট থেকে ভুলে যায়, প্লাস 1 যোগ করতে ভুলে যায় এবং পুরা জিনিসটাই সে করে, পুরো ম্যাথটাই সে করে, কিন্তু সেখানে মার্কস পায় না, ঠিক আছে? সো এটা করা যাবে না। আমি বুঝাইতে পারছি আমরা কেন 1 যোগ করছি? আমি একটু শুনি, তোমরা বুঝতে পারছো? আমি একটু দৃষ্টির কাছ থেকে শুনবো। আপু তুমি কি বুঝতে পেরেছো? দৃষ্টি, হ্যাঁ, আমরা এখানে কেন 1 যোগ করেছি, আমরা কি এটা, আমি কি একটু বুঝতে পেরেছি কেন 1 যোগ করেছি? ফুটবল নিয়ে কথা বলতেছে এখানে একজন, না? আমরা কি বুঝতে পেরেছি +1 কেন করেছি? আমি পোল দিয়ে দিই 5 সেকেন্ডে। Yes, no, হ্যাঁ, তো দেখি আমরা একটু বুঝতে পেরেছি কিনা 1 যোগ করেছি কি কারণে। ওকে, আমরা হচ্ছে একটু দেখি এখানে, সেটা হলো যে শ্রেণী ব্যবধান 5। শ্রেণী ব্যবধান নিয়ে অনেকের অনেক কনফিউশন হয়, ঠিক আছে? কুইজটি শুরু হচ্ছে, আমি একটু দেখি। শ্রেণী ব্যবধান নিয়ে অনেকের অনেক 100% বুঝতে পারছে, 100% বুঝতে পারছে নাকি? 91, 87, 88, প্রায় 90% এর মতো বুঝতে পারছে। সো আমি আর এটা রিপিট করছি না। 90% এর মতো যখন বুঝতে পেরেছো তখন আমি আর রিপিট করছি না, ঠিক আছে? ওকে, আমরা শ্রেণী ব্যবধান 5 ধরলে শ্রেণী সংখ্যা হয় কত? আমাদের তাহলে পরিসরটা যেটা পাইছি, পরিসর হলো 53। এখন প্রশ্ন হলো এই শ্রেণী ব্যবধানটা কি? এই শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধানটা কি দেখার জন্য আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যাই, দেখো যে এখানে এই যে আমরা একটা ধরি না, আমরা যখন পরিসংখ্যানের ম্যাথ গুলো করতে যাই দেখবা যে সারণীতে আমরা এরকম একটা মানে আমরা একটা রেঞ্জ ধরি, এই রেঞ্জ থেকে এই রেঞ্জে কয়টা আছে গণসংখ্যা, এই রেঞ্জ থেকে ওই রেঞ্জে কতগুলো আছে, এই যে যতটুকু রেঞ্জ ধরি আমরা, সেটাকে আমরা বলি শ্রেণী ব্যবধান। এটা বাংলাটাই বোঝা যায় যে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝায়। এটা শ্রেণী ব্যবধান বলতে বোঝায় যে এই দুইটার মাঝখানে আমরা আসলে কতটুকু ধরছি। এখন এখানে প্রশ্নটা আসে যে তোমরা বলতে পারো যে আপু আমরা এখানে শ্রেণী ব্যবধান 5 ধরছি কেন, তাই না? প্রশ্নটা আসতে পারে যে আপু কেন এটা শ্রেণী ব্যবধান আমরা 5 ধরছি? শ্রেণী ব্যবধান তো আমরা 5 না ধরলেও পারতাম, তাই না? তো
তো শ্রেণী ব্যবধান 5 কেন ধরছি বা 10 কেন ধরতে পারবো না? এখন এখানে ব্যাপারটা হলো শ্রেণী ব্যবধান ধরার ক্ষেত্রে ট্রিকি হইতে হয়। ট্রিকি কেমনে হইতে হয়? সেক্ষেত্রে দেখো, ধরো যে তোমার 53 আছে তোমার রেঞ্জ, 53 যদি তোমার রেঞ্জ হয়ে থাকে তাহলে তুমি 10 ধরলে তোমার 5টা ঘর পড়বে, 5 ধরলে তোমার 11টা ঘর পড়বে। শ্রেণী ব্যবধান সাধারণত আমরা ধরার চেষ্টা করি 5 বা 9, ঠিক আছে? যদি রেঞ্জটা অনেক বড় হয়, মানে খেয়াল করবা রেঞ্জটা যদি অনেক বড় হয়, ইন দ্যাট কেস ধরো রেঞ্জটা 100 এর দিকে চলে গেল, বা এইটা আমাদের রেঞ্জ বলতে পরিসরটা আমাদের 53 না হয়ে যদি 100 প্লাস হইতো, সেক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান সাধারণত 10 ধরতাম কিংবা 9 ধরতাম। তাহলে আমাদের টোটাল সারি হইতো 10টা, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এখানে দেখি, আমরা এখানে শ্রেণী ব্যবধান 5 ধরেছি কারণ আমাদের রেঞ্জটা, আমাদের পরিসরটা কিন্তু খুব বড় না, আমাদের পরিসরটা হচ্ছে 53। এই কারণে আমরা এই পরিসরে আমরা 10 করে ধরলে আমাদের মাত্র 5টা সারণী হয়। তোমরা চাইলে ধরতেই পারো, কিন্তু আমি ধরেছি 5, ঠিক আছে? আমি ধরেছি 5। সেক্ষেত্রে শ্রেণী সংখ্যা, আমরা তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে কাউন্ট করছি কিংবা শ্রেণী সংখ্যা কাকে বলছি? শ্রেণী সংখ্যা বলছি এগুলোকে। একটা সংখ্যা, শ্রেণী সংখ্যা হলো 1 2 3 4 5 6 7, এরপরে আরো আছে এরকম, ঠিক আছে? তাহলে আমার টোটাল রেঞ্জ, মানে আমার যে ডাটাগুলো আমাকে দেওয়া হয়েছে সেটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে ব্যবধান হচ্ছে 53। আমরা প্রতিটা কলামে, আমি প্রতিটা রোতে 5 ব্যবধান করে ধরছি, ঠিক আছে? 5 ব্যবধান করে ধরলে আমার শ্রেণী সংখ্যা কত হয়? শ্রেণী সংখ্যা হয় 53 ডিভাইডেড বাই 5। এখানে খেয়াল করবা, আমাদের যখন ভগ্নাংশ আসবে এটাকে আমরা সবসময় পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, কারণ আমরা অর্ধেক রো আঁকতে পারবো না। ওকে, কারণ আমরা অর্ধেক রো আঁকতে পারবো না। শ্রেণী ব্যবধান, হ্যাঁ শ্রেণী ব্যবধান তোমাদের ইচ্ছা মতোই ধরবা, কিন্তু ধরো যে এখানে 53 তোমার রেঞ্জ, তুমি যদি এখানে শ্রেণী ব্যবধান 50 ধরো, তাইলে তো জিনিসটা হইলো না, তাই না? শ্রেণী ব্যবধান তোমরা তোমাদের মতোই ধরবা, কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে একটু মাথা খাটাইতে হবে যে আমার কত ব্যবধান ধরলে ভালো হয়, সুবিধা হয়, ঠিক আছে? এটা কোনো ফিক্স কিছু নাই ওরকম ভাবে, বাট আইডিয়া করে নিয়ে ধরে নিতে হয় তুমি কতগুলো সারণী চাচ্ছ বা কত বড় সারণীটা করতে চাচ্ছ, সেটার উপরে নির্ভর করে, ঠিক আছে? তাহলে আমার ডাটা আছে, মানে আমার পরিসর হলো 53, আমি শ্রেণী ব্যবধান ধরেছি 5, তাহলে আমার টোটাল কয়টা রো হবে? রো বলতে আমি মূলত একটু রোর বাংলা জন্য কি সারি মনে হয়, হ্যাঁ সারি। সারি কতগুলো ধরতেছি সেই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? মানে আমি সারি কয়টা ধরতেছি, তাহলে আমার সারি তো আমি 10.6 অ্যামাউন্টের সারি তো, মানে সারি তো আমি রাখতে পারবো না, তাই না? আমার রো তো থাকতে হবে পূর্ণ সংখ্যায়। এই কারণে আমি যখন 10.6 ধরেছি সেটাকে আমি 11 ধরেছি। একজন এখানে প্রশ্ন করেছে কখন 1 যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে। বাবা, যখন যেটা পড়াচ্ছি তখন সেটাতে ফোকাস করো, ঠিক আছে? তাহলে তুমি তখন সেটা বুঝবা। তুমি যদি এখন বসে তুমি 20 বছর পরে কি করবা তখন এটাই হলে কি হবে, তাহলে এখনকার যে কাজটা সেটা কিন্তু পিছায় যাবে। আপাতত আমরা যেটা পড়ছি সেটা বুঝি, আস্তে আস্তে সব কয়টা বুঝবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটা আবার বলছি, আমাদের এখানে ডাটা দেওয়া আছে 20 জন স্টুডেন্টের ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ডাটা দেওয়া আছে। এই ডাটা থেকে আমরা পরিসর বের করেছি। পরিসর কিভাবে বের করেছি? সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে আমরা পরিসরটা বের করেছি। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে পরিসরটা আমার বের হয়েছে সেখানে আমি পেয়েছি 53। এরপরে শ্রেণী ব্যবধান আমরা ধরেছি 5, তুমি চাইলে তোমার মন মতো ধরতে পারো। শ্রেণী ব্যবধান অনেক সময় প্রশ্নেও দেওয়া থাকে শ্রেণী ব্যবধান এত ধরে, ঠিক আছে? যদি না দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের মন মতো মাথা খাটায় শ্রেণী ব্যবধান ধরতে হবে। মানে মন মতো বলে 50 তোমার রেঞ্জ, তুমি 100 ধরে ফেলছো, এর মানে পরিসর তোমার 50 কিন্তু তুমি ধরছো শ্রেণী ব্যবধান 100, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে শ্রেণী ব্যবধানকে আমরা শ্রেণী সংখ্যা টোটাল সাথে ডিভাইড করে আমি সারি কয়টা নিব এটা আমি পাইলাম, আমার নিতে হবে 11টা সারি, ঠিক আছে? তাহলে আমি ফাইনালি গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে আসলাম। এখন দেখো 38, এই যে 38 থেকে 42 কয়টা হয় বলো তো? 38, 39, 40, 41, 42। এখানে কিন্তু 38টাও ধরতে হবে। 38টা ধরার সময় কিন্তু তুমি বলতে পারবে না যে আপু 39, 40, 41, 42, তাহলে তো 4টা ধরছি, আপনি 5টা কেন বললেন, এমন কিন্তু না। এখানে 38,
আমি তো দেখাচ্ছে না, 38, 39, 40, 41, 42, দ্যাট মিনস 5টা। ঠিক আছে, আবারও বলছি 38, 39, 40, 41, 42, এই কারণে 5টা, কারণ 38টা আমার কাউন্টে আসবে, মানে আমার এইগুলোর মধ্যে যেগুলো প্রথমে আসে সবগুলোই কাউন্টে আসবে। ঠিক আছে, 42ও কাউন্টে আসছে, 38ও আসতেছে। ওকে ফাইন। তারপরে আমরা তাহলে দেখি 38 থেকে 42 এর মধ্যে আমরা কয়টা পাচ্ছি। 38 থেকে পাচ্ছি একটা, 42, 40 এর মধ্যে পাচ্ছি এই একটা 40, এই একটা 40, তাহলে টোটাল পাইলাম আমি 3টা, রাইট? টোটাল পাইলাম 3টা। তাহলে আমি টালি চিহ্ন দিয়ে আঁকলাম 1 2 3। গণসংখ্যার জায়গায়, গণসংখ্যা মানে কি, টালি চিহ্ন হচ্ছে গণসংখ্যাটাকে আমি টালি চিহ্ন দিয়ে প্রকাশ করছি। আর গণসংখ্যা মানে হলো যে আমি যে এই যে রেঞ্জটা নিচ্ছি, এই 38 থেকে 42 এর মধ্যে, এই 38 থেকে 42 এর মধ্যে কয়টা উপাত্ত আছে, আমার উপাত্ত আছে কয়টা সেটাকে আমি গণসংখ্যা বলছি। সো আমি আমার উপাত্ত আছে 3টা, 1টা 2টা 3টা, এই কারণে আমি 3 লিখছি এখানে। ওকে, এখন দেখি 43 থেকে 45 এর মধ্যে, 43 থেকে 45, 43 থেকে 45 নাই, তাহলে এখানে 0। টালি চিহ্ন যেহেতু 0 লিখে না, টালি চিহ্ন সাধারণত দাগ দিয়ে লিখে 0, এই জন্য এখানে কিছু লেখা নাই, এখানে আমরা 0 লিখছি। সেম গোজ ফর 43 to 47। ঠিক আছে, সেম গোজ ফর 43 to 47। ওকে, আমাদের এই 48 to 52, 48 to 52 একটু কাউন্ট করি। 48 to 52 নাই, কিছুই নাই। ঠিক আছে, ওকে, তাইলে আমার এখানে কিছু নাই, এখানে আমি গণসংখ্যা যেহেতু কিছু নাই এই কারণে আমি 0 বসাইলাম। এরপরে আসি 53 থেকে 57। 53 থেকে 57 এর মধ্যে কে আছে? এটা আছে। 53 থেকে 57 এর মধ্যে আছে 55, একটা। 53 থেকে 57 এর মধ্যে আছে আরেকটা 55, একটা। 53 থেকে 57 এর মধ্যে আরেকটা 55, একটা। তাহলে টোটাল আমার এখানে 53 থেকে 57 এর মধ্যে পাইলাম 3, তাই আমি এখানে লিখলাম 3। ওকে, আচ্ছা, পরেরটা দেখি 58 থেকে 62। 58 থেকে 62 এর মধ্যে কোনটা পড়ে? একটা, এক। 62 পড়ে না। 53 58 থেকে 62, দ্যাট মিন্স এটা পড়ে 60, আরেকটা। 62 কে কাউন্ট করব আমরা, এই কারণে 62ও আরেকটা নিলাম। 62 আরেকটা আছে, তার মানে ইংলিশে ম্যাক্সিমাম 62 পাইছে না, কি দেখতেছি সব 55, খুবই পোর মার্ক। আচ্ছা, আরেকটা 62 আছে নাকি? আরেকটা 61 আছে, 61 আছে যেটা আমার 5 হয়ে গেল, আর একটা 60 আছে যেটা আমার 6 হয়ে গেল। তাহলে টোটাল আমার গণসংখ্যা হলো 6। ঠিক আছে, এর পরেরটাতেও আমরা 53 থেকে 63 থেকে 67 এর মধ্যে, 63 থেকে 67 এর মধ্যে কিন্তু আমরা কোনোটা পাইলাম না। 63 থেকে 67 এর মধ্যে দেখো তো কোনোটা আছে কিনা, নাই। ওকে, 68 থেকে 72। 68 থেকে 72, 68 থেকে 72 এর মধ্যে কয়টা আছে? 68 থেকে 72, 70 আছে একটা। 72 যে 70 আছে আরেকটা, দুইটা। 70 আছে আরেকটা, তিনটা। ঠিক আছে, এই জন্য ওখানে 3 লিখলাম। এরপরে নেক্সটটাতে যাই, সব শেষেরটা হলো 73 থেকে 77। 73 থেকে 77 এ আমি দেখছি কোথাও নাই। ওকে, 78 থেকে 82, 78 থেকে একটা পাইলাম। 78 থেকে 82, 82 একটা পাইলাম, আরেকটা। 78 থেকে 82 আর কোথায় আছে বলো তো? এই যে আরেকটা 78, 3টা। আরেকটা কোথায় লুকায় আছে, আমার চোখে পড়ে না কেন? 78 থেকে 82, এই যে একটা 80, দ্যাট মিন্স এই যে 4। তাহলে আমার 78 থেকে 80 পর্যন্ত থাকলো 4টা। গণসংখ্যার জায়গায় আমরা লিখলাম 4।
ওকে, 83 থেকে 87 আমরা কোনোটা পাই নাই। 88 থেকে 92 এর মধ্যে 88 থেকে 92 এর মধ্যে 90 ইংলিশে মার্ক। তো দেখো হাইয়েস্ট মার্ক 90 একজনই পাইছে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা 90 পাইছে একজনই, কোন এক টপার, সে হচ্ছে পাইছে 90, এই কারণে আমাদের এখানে 1 লিখলাম। আমরা কিন্তু কাজ করছি কিসের, একটু মাথায় রাখবা, আমরা কাজ করছি গণসংখ্যা নিবেশন সারণী। আমাদের গণসংখ্যা নিবেশন সারণী এখানেই ডান। ক্লিয়ার? গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী এখানেই ডান। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আগের স্লাইডটা এবং পরের স্লাইডটা দেখি, তাহলে দেখো যে আমাদেরকে, আমি আরেকবার রিপিট করছি পড়াটা, এটার আরেকটা উদাহরণ আমরা একটু পরে দেখবো। দেখো নিম্নে 20 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় আমাদেরকে 20 জন পরীক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ইংরেজি নাম্বারের প্রাপ্ত নাম্বার কত সেটা দেওয়া আছে 20 জনের। ওকে, আমাদের প্রথম কাজটা কি হয়েছে, আমাদের প্রথম কাজটা হয়েছে যে এই যে নাম্বারগুলো দেওয়া আছে সেটার মধ্যে সবচেয়ে বেশি মার্কস যেটা এবং সবচেয়ে কম মার্কস যেটা, এই দুইটার মধ্যে আমার ব্যবধানটা বের করতে হবে। এখন ব্যবধানটা কিভাবে বের করেছিলাম আমরা কিন্তু ব্যবধানটা শুধুমাত্র বিয়োগ করে বের করিনি, বিয়োগের পরে 1 যোগ করেছিলাম, কারণ আমাদের যে সর্বনিম্ন মানটা আছে সেটাও কিন্তু ইনক্লুডেড হওয়ার কারণে ওখানে আমরা 1 যোগ করেছিলাম। ওকে, 1 যোগ করার পরে আমরা কি করেছিলাম, এই যে আগের স্লাইডটা দেখতে যাচ্ছিল যারা, তারা দেখো এরপরে আমরা যোগ করে আমরা ব্যবধানটা পরিসরটা বের করেছিলাম। পরিসরটা বের করেছিলাম হলো তোমার কত বের করেছিলাম, পরিসর বের করেছিলাম 53 বের করার পরে আমরা শ্রেণী ব্যবধান দেখলাম, কারণ আমাদেরকে তো এই সারির মধ্যে বসাইতে হবে, রেঞ্জটা বসাইতে হবে, তাই না? তো সারির মধ্যে আমি তোমাদেরকে বলেছি শ্রেণী ব্যবধান তোমরা চাইলে 5 ধরতে পারো, 9 ধরতে পারো, 10 ধরতে পারো। অনেক সময় শ্রেণী ব্যবধান বলা থাকে, এটাও খেয়াল করতে হবে যে শ্রেণী ব্যবধান বলা আছে কিনা। এমন যেন না হয় যে শ্রেণী ব্যবধান বলা আছে আর তুমি তোমার মন মতো নিয়ে ম্যাথ করে ফেলছো, এরকম যেন না হয়। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় অনেক সময় এই ট্রিক্সটা খাটায় যে শ্রেণী ব্যবধান বলা থাকে কিন্তু অনেকে হচ্ছে জিনিসটা ইগনোর করে যায়। ঠিক আছে, এটা যেন না হয়, এজন্য প্রশ্নে খুঁজবা শ্রেণী ব্যবধান দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে, ইন দ্যাট কেস তুমি তোমার মাথা খাটায় শ্রেণী ব্যবধান কতটুকু নেওয়া যায়, কিসের উপর ভিত্তি করে, এই ব্যবধান পরিসরের উপর ভিত্তি করে। এরপরে আমরা পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে আমরা কতগুলো সারি নিব, মানে আমি তো একটা টেবিল আঁকবো, টেবিলের মধ্যে কয়টা সারি নিব এটা তো আমাকে ডিসাইড করতে হবে। এই ডিসাইডটা আমরা করতেছি পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে। ইন দ্যাট কেস আমরা যদি পূর্ণ সংখ্যা না পাই তাহলে পূর্ণ সংখ্যা বানাই নিতে হবে। ধরো যে 6 আমরা এখানে পেয়েছি 10.6, সেটাকে আমরা 11 করে নিয়েছি। যদি আমরা 11.6 পাইতাম তাহলে সেটাকে 12 করে নিতাম। যদি 12.2 বা 3 পাইতাম তাহলে এটাকে আমরা মানে 13 করে নিতাম। কি কারণে? কারণ আমরা কিন্তু সারি ভগ্নাংশ করতে পারি না, তাই না? আমরা কিন্তু সারি ভগ্নাংশ আকারে করতে পারি না। ওকে ফাইন, তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম। আমরা এখন একটু একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে যে আমরা গণসংখ্যা পরিবেশন সারণীর জন্য কি কি করছি একটু খাতার মধ্যে নোট ডাউন করি। এই নোটটা তোমরা লিখবা। তোমরা বলছো আপু বারবার বলছেন বা নোট করে দেন ভাইয়ার মতো, তোমরা আপাতত পরিসংখ্যানটা তেমন ভাবে নোট করে দেওয়ার কিছু না। তারপর আমি চেষ্টা করবো, আমি যদি পুরো চ্যাপ্টারটা নেই তাহলে আমি চেষ্টা করবো, এবং ত্রিকোণমিতি শেষ করলে আমি তোমাদেরকে দিব। আমি যেই চ্যাপ্টারটা পুরা ক্লাস নিব তোমাদের, সেগুলোরই আমি তোমাদেরকে নোট দিতে পারবো। আমি কিন্তু মাঝে যদি অন্য কেউ ক্লাস নাই, সেই কেসে কিন্তু আমি একটু অ্যালাইনমেন্ট থেকে বাইরে হয়ে যাই। ঠিক আছে, গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা বের করলাম পরিসর। পরিসর সমান আমরা কি লিখছি, পরিসর সমান আমরা লিখছি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1 যোগ 1। ঠিক আছে, পরিসর হলো সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান যোগ 1। ওকে, সেকেন্ডটা হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমাদেরকে একটা ধরে নিতে হবে কিংবা দেওয়া থাকবে।
বা দেওয়া থাকবে। এই শ্রেণী ব্যবধানের পরে আমরা সব শেষে কি করব, আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করি? শ্রেণীর সংখ্যাটা আসলে কি বলতো? শ্রেণীর সংখ্যা হচ্ছে সারির সংখ্যা বলা যায়, মানে আমরা বলতে পারি আর কি সারির সংখ্যা বা সারি কয়টা নিব আমাদের এটার জন্য এটা বলতে পারি, মানে এমনি র্যান্ডম, মানে মনে রাখার জন্য বলতে পারি, এটা কিন্তু একদম ইয়া না, মনে রাখার জন্য বলতে পারি, ঠিক আছে? তো সেটাকে আমরা কি করতেছি, সেটাকে আমরা পরিসরে আমরা যেটা পাচ্ছি, পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ডিভাইড করে এটা পাচ্ছি। এরপরে আমাদের কাজ খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আমরা এটা যখন শ্রেণী ব্যবধান দিয়ে কালেক্ট করতেছি, খেয়াল করে দেখো যে প্রথমে আমরা পরিসর নির্ণয় করতেছি। পরিসর আমরা কিভাবে নির্ণয় করতেছি? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করে করতেছি। এরপরে শ্রেণী ব্যবধানে আমরা কি করতেছি? শ্রেণী ব্যবধান হয় দেওয়া থাকবে কিংবা আমরা নিব, সেটা ধরে আমরা শ্রেণীর সংখ্যাটা বের করব। শ্রেণীর সংখ্যাটা কি? শ্রেণীর সংখ্যাটা হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীর ব্যবধান, মানে আমরা যেটা ব্যবধান ধরছি আর যেটা পরিসর সেটা, ঠিক আছে? আমরা আগাই। এটা হলো আমাদের আরেকটা সেকেন্ড ম্যাথ। সেকেন্ড ম্যাথটা একটু দেখো, আগের মতোই আমাদেরকে কি বলছে? গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী, ঠিক আছে? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, ঠিক আছে? এখানে আমাদের ডেটা দেওয়া আছে, কয়টা ডেটা দেওয়া আছে দেখো তো? টোটাল 31 দিনের ডেটা দেওয়া আছে। এখন এখান থেকে আমার বের করতে হবে যে আমার এখানে এই উপাত্তগুলো যে দেয়া আছে এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। সবচেয়ে বড় এবং ছোট সংখ্যাটা আমি আবার মিশাই দিলাম এবং তোমরা আমাকে এই মানটা আবার দেখবা, যে তোমরা এই ডাটাটা দেখো এবং আমি দেখতে চাই যে তোমরা আসলে কতজন মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, আমি এটা একটু দেখতে চাই। এবার হচ্ছে সর্বোচ্চ ডাটাটা দেখো, আমি এর আগে সর্বনিম্ন বলছি, এবার সর্বোচ্চ ডাটাটা দাও। সর্বোচ্চ ডাটা এখানে কত এটা দেখো এবং দেখে তোমরা হচ্ছে কুইজের ইয়া করবা, কুইজের পোলের অ্যান্সারটা দিবা, ঠিক আছে? সর্বোচ্চ না, সর্বনিম্নটা দাও। হাইয়েস্ট ভ্যালু, হ্যাঁ হাইয়েস্ট ভ্যালু ফর একটা জিনিস একটু তোমাদেরকে ঠিক করে দেই, সেটা হচ্ছে এটা হলো 9, হ্যাঁ এটা 9 ডিগ্রি, এটা 90 না। ওটা প্রিন্টিং মানে লিখতে গিয়ে হয়তো ভুল হয়েছে, এটা 90 না, ঠিক আছে? তোমরা তাহলে আমাকে দিবা যেটা, সেটা হলো হাইয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু দিবা। এখন হাইয়েস্ট ভ্যালু তোমরা একটু ডাটাগুলো দেখো, ডাটাগুলো দেখে দেন আমাকে জানাও যে হাইয়েস্ট ভ্যালুটা কত। এই যে কুইজটা শুরু হচ্ছে, কুইজ বলতে তোমাদের পোলটা শুরু হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখে আমাকে বলো হাইয়েস্ট ভ্যালু কত এখানে। কয়টা ডাটা আছে? 1 2 3 4 5 6 7 9 ডিগ্রি, হ্যাঁ এটা কিন্তু 90 না, 9 ডিগ্রি। দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারছে। এখানে দেখা যাচ্ছে না, ওহো শিট। 90 ডিগ্রি না, 90 ডিগ্রি তো 9 ডিগ্রি ভুলে আছে। এই যে আমার দেওয়া টোপটা তোমরা গিলে ফেলছো তাই না? এখানে 15 কোথায় দেখতেছো বলো তো? হ্যাঁ
আমি একটা টোপ দিলাম তোমাদেরকে এবং তোমরা টোপটা গিলে ফেললা, এটা কোনো কথা? এখানে তো 15 নাই, দেখো এখানে তো 15 নাই, তাহলে তোমার হাইয়েস্ট ভ্যালু 15 কিভাবে হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চাপ নাই, ভুল হলে হয়ে গেছে আর কি। আমরা দেখি আবার পুরান জায়গায় ফেরত যাই। তাহলে একটু মুখে মুখে বলি যে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করব। প্রথমে কি করব? প্রথমে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয়ের জন্য সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1 পরিসর নির্ণয় করব। এরপর আমরা শ্রেণী ব্যবধান ধরবো। শ্রেণী ব্যবধানকে আমরা পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, তারপর আমরা সারণীটা করব। ক্লিয়ার? আবার বলছি, প্রথমে আমরা পরিসর নির্ণয় করব, সর্বোচ্চটা থেকে সর্বনিম্ন মানটা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয়ের পরে আমরা শ্রেণী ব্যবধান ধরব। শ্রেণী ব্যবধান ধরার পরে আমরা পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ডিভাইড করব। ইন দ্যাট কেস যদি আমাদের ভগ্নাংশ বা ভগ্নাংশের কোনো মান আসে সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিব। তাহলে আমরা সারি সংখ্যা পেয়ে গেলাম, আমরা এর পরে নিবেশন সারণীটা করে ফেলবো। ঠিক আছে, ডান? ওকে, তাহলে দেখো তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 14। তোমরা 6 সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 14, কারণ এটা 90 ডিগ্রি না, এটা 9। হ্যাঁ, এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি হলে মানুষজন মরে যাবে। এটা শ্রীমঙ্গলে শীতের মৌসুমে টেম্পারেচারের কথা বলছে। শ্রীমঙ্গলের শীতের মৌসুমে যদি 90 ডিগ্রি টেম্পারেচার হয় তাইলে তো শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে 14 থেকে আমাদের সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে 14, আমরা 14 থেকে ছোট সংখ্যা হলো 6, 14 থেকে 6 বিয়োগ করেছি। বিয়োগ করার পর আমরা কি করেছি? 1 যোগ করেছি। এই যে 1 যোগ করেছি, এই কারণে আমরা বলছি 9। ঠিক আছে, আমরা পরিসর কত পাইছি? পরিসর পাইছি 9। ওকে, শ্রেণী ব্যবধান যদি নেওয়া হয় তবে এখন দেখো শ্রেণী ব্যবধান আমরা নিছি 3। এখন বলো তোমার পরিসর হচ্ছে 9, তুমি যদি 9ই পরিসর নাও তাহলে তোমার সারণীটা কেমন হবে দেখতে জানো? এরকম, ওই যে তোমরা ফাংশনের সারণী করো না, এরকম সারণী হবে দেখতে, এই যে এরকম। এই কারণে আমি বারবার বলছি তোমরা যখন বারবার বলছি তোমরা যখন শ্রেণী ব্যবধান নিবা তখন অবশ্যই আমাদের পরিসরের দিকে তাকাইতে হবে। ঠিক আছে, শ্রেণী ব্যবধান যখন নিবা অবশ্যই পরিসরের দিকে তাকাইতে হবে, কারণ আমার পরিসর এখানে 9, আমার আগে পরিসর ছিল 53, তাই আমি সেখানে আমার শ্রেণী ব্যবধান ধরেছিলাম 5। কিন্তু আমার যখন পরিসর 9 হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি আর নিতে পারতেছি না, তখন কিন্তু আমি 5 নিতে পারতেছি না। 5 নিলে জিনিসটা হচ্ছে তোমার 2টা মাত্র সারি থাকবে। সো আমরা একটু ছোট করি, আমরা 3 নিছি এই ক্ষেত্রে। ঠিক আছে, 3 নিছি। কেন 3 নিছি? কারণ আমাদের সুবিধা, 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3। ঠিক আছে, ওকে। এখন শ্রেণী ব্যবধান নিয়ে ও 3টি শ্রেণীতে উপাত্তগুলো বিন্যাস করলে আমরা এখন তাহলে গণসংখ্যা নিবেশনের সারণীতে চলে যাই। আমাদের সারণী তৈরির আগে আমাদের 3টা কাজ ছিল। একটা পরিসর নির্ণয় করা, শ্রেণী ব্যবধান ধরা, আরেকটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করা। হ্যাঁ, শ্রেণী সংখ্যা নির্ণয় করা। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জিনিসটা হচ্ছে এই 3টা কাজ আমরা করে ফেলছি অলরেডি। সো ডান, আমরা পরেরটাতে যাচ্ছি। এখন দেখো এই জায়গা হচ্ছে ঝামেলা। আমি এই জন্যই বলছি যে পরীক্ষার হলে পরিসংখ্যানটা সর্বপ্রথমে অ্যান্সার করাটা হচ্ছে বেটার। ঠিক আছে, কেন বেটার? কারণ হইতেছে যে তোমরা যখন করবা, কি বলে, তোমরা যখন ধরো যে অনেক তাড়াহুড়ার মধ্যে করতে যাবে, একটা দুটো 31টা ডাটার মধ্যে একটা দুটো ডাটা যদি মিসিং হয়ে যায় চোখ থেকে, তাহলে কিন্তু দেখা যাবে যে মানে প্যানিক খেয়ে যাচ্ছে যে হয়তো হবে না এই ম্যাথটা। এই কারণেই বলছিলাম। যাই হোক, তো আমরা 3টা রেঞ্জ নিচ্ছি। 3টা রেঞ্জ কিভাবে নিচ্ছি? 6 থেকে 8। আবার এই কথাটা বলো না যে আপু 6 থেকে 8 বিয়োগ করলে তো 2 হয়, তাহলে আমরা যে শ্রেণী ব্যবধান 3 বললাম এখানে 6 ইনক্লুডেড। ঠিক আছে, এখানে কিন্তু 6 ইনক্লুডেড। ওকে, তাহলে
আমি দেখো জব 6 ইনক্লুডেড এটা কিভাবে বলবো, কারণ 6 যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কাউন্ট করব। ওকে ফাইন, 6 to 8 এর এখানে 1 1 2 2 3 3 4 4, 8 এর আগে আর কি কি আছে, 7 5 7 আরেকটা, 8 আরেকটা, 8 আরেকটা, 7 আরেকটা, আর কোথায় আছে 7 7 7, এই যে 8 আরেকটা, 8 আরেকটা। তাহলে টোটাল 6 to 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শ্রীমঙ্গলে অনেক ঠান্ডা, তাই না? 6 to 8 মানে অনেক। আচ্ছা, 6 to 8 এর মধ্যে আমার তাহলে ঘটন সংখ্যা আছে, টোটাল সংখ্যা হলো এই যে 5 5 10 11। একইভাবে 11 থেকে 11 ডিগ্রি থেকে 9 ডিগ্রি থেকে 11 ডিগ্রি যখন আমরা যাব তখন কিন্তু আবার একই রকম কাউন্ট করব। 9 হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 12, এই যে এটা 13, টোটাল 13টা। ঠিক আছে, তাহলে টোটাল 13টা হইলো আমাদের। এখন 12 থেকে 14 পর্যন্ত কয়টা আছে? 12 থেকে 14 পর্যন্ত বাকি আদার ওয়ান মানে বাকি যেগুলো আছে সেগুলোই হবে, তাই না? আপু স্মল কোয়েশ্চেন আছে, কমেন্টে নেবেন প্লিজ। হ্যাঁ বলেন আপু। আচ্ছা, এরপর 1 2 3 4 5 6 7 7টা। সো এখানে 7টা হয়ে গেল। 7টা হয়ে গেলে একটা জিনিস কিন্তু কাউন্ট করতে কখনোই ভুলবা না, একটা জিনিস কিন্তু কাউন্ট করতে কখনোই ভুলবা না, সেটা হচ্ছে যে টোটাল কাউন্টটা তোমার এখানে যে টোটাল ডাটাটা দেওয়া আছে এটার সাথে মিলে কিনা। মানে তুমি যে মোট গণসংখ্যা মানে মোট ঘটন সংখ্যার যে কাউন্টটা করতেছো, মোট ঘটন সংখ্যার যে কাউন্টটা করতেছো সে কাউন্টটা তোমার গণসংখ্যা টোটাল গণসংখ্যার সাথে তোমার যে ডাটাটা দেওয়া আছে সেটা মিলে কিনা। তার মানে তুমি 31টা পাইছো, সো 31টা ডাটা তোমাকে দেওয়া হয়েছিল, সো তার মানে তুমি সব ডাটা নিছো। এখন ঝামেলাটা বাধে কি জানো? ঝামেলাটা বাধে তুমি এই কাজটা করার আগে এইখানে যাওয়ার পরে তুমি যখন এই সারি কলামটা আঁকবা তখন সারি কলাম আঁকার সময় তোমার মাথার মধ্যে প্রথমে ঘুরবে প্রশ্ন যে আমি কয়টা কলাম আর কয়টা সারি নিব, তাই না? কয়টা কলাম এবং কয়টা সারি নিব এটা জিনিসের কথা বলছে। এখন কলাম আর সারি কয়টা নিব সেটা দেখো যে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা, 3টা। শ্রেণী সংখ্যা 3টা। এখন শ্রেণী সংখ্যা 3 এর সাথে আমার উপরের একটা আছে, নিচে আরেকটা আছে, তার মানে শ্রেণী সংখ্যা যদি 3টা হয় তাহলে তোমার টোটাল সারি হবে 5টা, সবসময় 2টা বেশি, এভাবে মাথায় রাখবা। আচ্ছা, ব্রেক চাচ্ছে অনেকে, ব্রেক দিলে পরিসংখ্যানের চ্যাপ্টার শেষ করানো বেশ কঠিন হয়ে যাবে, বেশ কঠিন হয়ে যাবে। আমি হচ্ছে তোমাদেরকে, কারণ আমাদের টোটাল 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ব্রেক দিলে এই চ্যাপ্টারটা 8টার মধ্যে শেষ করা আর আধা ঘন্টার মধ্যে শেষ করা। হ্যাঁ স্লাইডগুলো দিয়ে দিব বাবা, স্লাইডগুলো দিয়ে দেবো। আচ্ছা, ব্রেক চাচ্ছে, আমি তোমাদেরকে 2 মিনিটের ব্রেক দিলাম, ঠিক আছে? 2 মিনিটের ব্রেক দিলাম। 2 মিনিটের ব্রেকের মধ্যে আমি যারা ওয়েট আমি একটু 2 মিনিটের ব্রেকের মধ্যে আসলে আলাদা করে ওরকম করে বলার কিছু নাই। 2 মিনিট বলতে 30 থেকে 32, ঠিক আছে? ব্রেক শুরু হলো 7:30, আজান দিচ্ছে যেহেতু আমরা আজান দিয়ে দিচ্ছে না, তাহলে নামাজের জন্য ব্রেক লাগবে। আচ্ছা 10 মিনিট ব্রেক দিই তাহলে। দাঁড়াও, 10 মিনিট ব্রেক পাবা, দিচ্ছি। দেখছো আরো কত পড়া আছে, কিন্তু এরকম হয়ে আছে কেন?
হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের নামাজের ব্রেক 10:31 বাজে। হ্যালো এভরিওয়ান, ব্রেকের পরে আবার ফিরে এলাম। আমাদের 1 মিনিট একটু লেট হয়েছে জয়েন করার জন্য, বেসিক্যালি জয়েন করতে কানেক্ট করতে একটু সময় লাগছিল। আচ্ছা, আমরা ব্রেকের আগে পর্যন্ত, আমরা ব্রেকের পরে আর সময় নষ্ট করব না। আমরা একদম শুরুতে, আমরা একদম যেখান থেকে গিয়েছিলাম সেখান থেকে ফেরত আসি। আমরা একটু আগের কথা মনে করি যে আগে আমরা কি করেছিলাম। আগে আমরা করেছিলাম, একটু কলমটা রেখেছি, আগে আমরা করেছিলাম গণসংখ্যা সারণী, তাই না? গণসংখ্যা সারণী। দেখো, এর আগে করেছিলাম গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী মানে গণসংখ্যাটা দেখায় এরকম একটা সারণী। মানে নিবেশন সারণী বলতে গণসংখ্যাটা দেখা যাচ্ছে এবং গণসংখ্যাটা আমরা ভিজুয়াল করতেছি যে সারণীর মাধ্যমে, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। এরপরে দেখো, আমাদের একটা নতুন জিনিসের সাথে আমরা পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। একটু আগে কেউ একজন জিজ্ঞেস করছিল যে আপু, ক্রমযোজিত গণসংখ্যা সারণী বলতে কি বুঝি, বা ক্রমযোজিত গণসংখ্যা বলতে কি বুঝি? ক্রমযোজিত মানে কি? ক্রমান্বয়ে যোজন করা, মানে ক্রমান্বয়ে যোগ করা, তাই না? এটার ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে ক্রমযোজিত বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। এখানে গণসংখ্যা নিবেশন সারণী যেরকম, সেরকমই কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা, আমাদের আগে ছিল গণসংখ্যা নিবেশন সারণী, এখন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। ক্রমযোজিত বলতে আমরা বুঝি ক্রমান্বয়ে যোগ করা। ঠিক আছে, এখানকার কেসটা আলাদা না, আগেরটার মধ্যে থেকে এটা খুব একটা আলাদা না। দেখো, আমরা আগের মতোই আগে পরিসর বের করছি, পরিসরের সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের সাথে 1 যোগ করেছি। শ্রেণী ব্যবধান যদি 5 ধরা হয়, শ্রেণী ব্যবধান ধরেছে 5, শ্রেণী ব্যবধান পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ডিভাইড করেছে। ঠিক আছে, আগের মতোই, 3টে স্টেপ কিন্তু আমাদের আগের মতোই। এরপর আমরা পরেরটাতে যাই। এই যে দেখো, আগে আমাদের কলাম ছিল 3টা, আগে আমাদের কলাম ছিল 3টা, এখন আমাদের কলাম হচ্ছে 4টা, কারণ ক্রমযোজিত গণসংখ্যার জন্য আরেকটা কলাম লাগবে আমাদের। ঠিক আছে, ওকে, খেয়াল করে দেখো, আমরা এর আগে কি পাইছিলাম। এর আগে আমার শ্রেণী ব্যবধান ছিল 11.2, দ্যাট মিনস 12। তার মানে টোটাল সারি হবে কয়টা? আকার সময় কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, 12টা যেহেতু আমার মানে এখানে আমার সারি, এক্সাক্ট সারি 12টা, তাহলে উপরে একটা নিচে আরেকটা মিলে আমার হবে, এই যে দেখো, এর আগে দেখেছি উপরে একটা। ক্রমযোজিতের একটা সুবিধা হলো কি জানো, ক্রমযোজিত না আমাদের মোট বের করা লাগে না, ক্রমযোজিততে আমাদের অটো মোট বের হয়ে যায়। আসো কিভাবে দেখি। ধরো, আমরা আগের মতোই পরিসর বের করেছি, পরিসর থেকে শ্রেণী ব্যবধান ধরে নিয়েছি, এরপরে পরিসরকে ভাগ করেছি শ্রেণী ব্যবধান দিয়ে, এরপরে আমরা 12 পেয়েছি এখানে। এরপরে আমরা যাচ্ছি আগের মতোই, এখানে আমাদের শুধু এই কলামটা এক্সট্রা, যেটাকে বলছি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা মানে কি? ক্রমান্বয়ে গণসংখ্যা। হ্যাঁ, ক্রমান্বয়ে যোগ। ক্রমান্বয়ে যোগ, আমি যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে ইন দ্যাট কেস জিনিসটা কিরকম দাঁড়ায় দেখো। আমরা আগের মতোই ভাগ করেছিলাম কত, মানে আমরা নিয়েছিলাম কত? 12। শ্রেণী ব্যবধান নিয়েছিলাম কত? 5। শ্রেণী ব্যবধান নিয়েছিলাম 5। ওকে, তাহলে এখানে 35, 36, 37, 38, 39, এই কারণে 39 পর্যন্ত আমাদের এখানে শ্রেণী ব্যবধানটা হয়েছে। ওকে, 39 এর মধ্যে আমি 35 to 39 এর মধ্যে আমি গণসংখ্যা পেয়েছি 2টা। 35 to 39 এর মধ্যে, 35 to 39 এর মধ্যে আমি গণসংখ্যা পেয়েছি 2টা। এখন খেয়াল করো, আমরা এখানে ফোকাস করি ক্রমযোজিত গণসংখ্যা বলতে কি বুঝাচ্ছি। এখানে কিন্তু আমার ক্রমযোজিত গণসংখ্যা 2, কারণ 2 এর আগে কিছু নাই। আমরা ক্রমান্বয়ে যোগ করব। ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ করা। ঠিক আছে, ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ করা। ওকে, তাহলে আমাদের গণসংখ্যা এখানে 2, কিন্তু পরবর্তী গণসংখ্যা আমাদের আসছে 2। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে?
আমরা ক্রমান্বয়ে যোগ করব। ক্রমান্বয়ে মানে কি, এই 2 এর সাথে এই 2 যোগ করব, আসলো 4। এরপরে কি করব, এই 4 এর সাথে এই 5 যোগ করব, আসলো কত, 9। এরপরে এই 9 এর সাথে আমরা 3 যোগ করব, আসলো কত, 12। তার মানে আমরা কি বলতেছি, ক্রমান্বয়ে যোজন করব, মানে এক এক করে যোগ করব, মানে একটা একটা করে যোগ করব। লাইক ধরো যে আমি এটার সাথে যোগ করলাম, এটা তো 0 ছিল, এখানে ক্রমান্বয়ে ক্রমযোজিত গণসংখ্যা এখানে 2 আছে, ঠিক আছে। যখন আমি পরেরটাতে গেলাম তখন এই 2 এর সাথে, আমার আগে 2 ছিল না, ও হ্যাঁ, আমার আগে 2 ছিল না, এখানে 2 থাকার কারণে আমি এই 2 এর সাথে এই 2 যোগ করলাম। তার মানে একটার পর একটা সারি আমরা যোগ করব। এই 2 এর সাথে এই 2 যোগ করে আমি 4 পাইলাম, এই 4 এর সাথে আবার 5 যোগ করে 9 পাইলাম, এই 9 এর সাথে আবার 3 যোগ করে 12 পাইলাম, এই 12 এর সাথে আবার 5 যোগ করে 17 পাইলাম, ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যা মানে আমরা আগেরটার সাথে গণসংখ্যা যোগ করব, আগের যে গণসংখ্যাটা আছে সেটার সাথে আমরা পরের এটা যোগ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে এইরকম একটা কানেকশনে যোগ করব, এইরকম, ঠিক আছে। দেখো পরেরটাতে, দেখো আমাদের যেহেতু এখানে অনেকগুলো সারি, ওই আবার 24 এর সাথে আবার 6 যোগ করেছি, এই 30 সাথে 5 যোগ করেছি, 35 এর সাথে 1 যোগ করেছি, 36 এর সাথে আবার 1 যোগ করেছি, ঠিক আছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, সব শেষে গিয়ে দেখো এইভাবে একটা একটা কলামের সাথে এটার সাথে এটা যোগ করে সব শেষে আমরা পেয়েছি 40, যেটা আমাদের প্রশ্নে দেওয়া টোটাল গণসংখ্যার সমান হবে। এই কারণে সব শেষে আমরা, এর আগে যে এরকম একটা মোট লিখছিলাম না, যে মোট সমান এত, মোট সমান ধর এখানে 40 লিখছিলাম না, এই কারণে এটা আমার লিখার প্রয়োজন নাই, কারণ আমি যখন ক্রমযোজিত গণসংখ্যা বের করছি তখন যোগ করতে করতে এখানেই আমার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। এই কারণে আমার সবার নিচে মোটের যে সারিটা আমরা লিখতাম সেই সারিটা আমার দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা এরপরে মানে এরপরের টপিকে গেলাম, গাণিতিক গড়। গাণিতিক গড় করার জন্য কি কি ধাপ দরকার মানতে হবে, এটা আমি তোমাদেরকে গাণিতিক গড়ের একটা ম্যাথ দেখাই দেন করাই, ঠিক আছে। আমার মনে হয় তাহলে বেটার হবে। সময় আমাদের হাতে কম চলে আসতেছে, সো আমাদেরকে একটু ফোকাস হইতে হবে। দেখো একটা জিনিস দেখো, আমরা এখন কি করব, গাণিতিক গড়। গাণিতিক গড় মানে হচ্ছে আমরা যে গড় করতাম না ছোটবেলায়, যে গড় পড়ছিলাম না পরিসংখ্যানে, ওইরকমই একটা গড়, ঠিক আছে। পরিসংখ্যানে ওইরকমই একটা গড়, ঠিক আছে। এখানে একটা মানে এখানে দেখো প্রশ্নটার দিকে দেখো, এটা আসলে এইভাবে লেখা দেখাচ্ছে, কিন্তু ওখানে লেখা থাকার কথা 25 to 34, এরকম ভাবে জিনিসগুলো আছে, ঠিক আছে। খেয়াল করে দেখো, আমরা এর আগে যখন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী করছিলাম বা গণসংখ্যা নিবেশন সারণী করছিলাম, তখন কি হচ্ছিল, গণসংখ্যা নিবেশন সারণী বলতে কিন্তু আমরা বুঝাচ্ছিলাম সেটা হলো যে আমাদেরকে ডেটা দেওয়া থাকতো, ওগুলো আমরা সারিতে নিয়ে আসতাম, কিন্তু এখানে আমাদের সারি দেওয়া আছে, এই সারিটা আমাদেরকে এখান থেকে আমাদেরকে গাণিতিক গড় বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে গাণিতিক গড় বের করতে হবে। এটা খুব মনোযোগ দিয়ে শুনবা, কারণ গাণিতিক গড় বের করার নিয়মটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মনে রাখতে হবে। ওকে, আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি ডাটাগুলো তোমাদের মানের মধ্যে আমি ডাটাগুলো লিখে রাখি, কারণ এই জায়গা আসলে এত ছোট জায়গা যেখানে আমার পক্ষে আসলে সম্ভব না অতটুকু জায়গায় এই ডাটাগুলো নিয়ে কাজ করা। আমার ডাটাগুলো ছিল অনেকটা এইরকম, যদি বলি, এখানে ছিল শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ঠিক আছে। প্রথমে ছিল 25 to 34, তারপরে ছিল 35 to 44, তারপরে ছিল 45 to
54, এরপরে ছিল 55 to 64, দেন ছিল 60, 65 to 75। এদের ডাটাগুলো দেয়া ছিল এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 30। এখানে আরো কিছু ডাটা ছিল, সেটা হচ্ছে 75 to 80, 16। আরেকটা ডাটা এখানে নিয়ে নেই, এখানে আসতেছে না, যাই হোক আমরা এখানে লিখে রাখি 85 to 94, যেটা আমাদের ডাটা দেওয়া আছে 4। ঠিক আছে, এটা আমার ডাটা দেওয়া আছে এবং আমাকে বলছে গাণিতিক পদ্ধতিতে এটার গড় বের করতে। গাণিতিক পদ্ধতিতে গড় বের করার জন্য আমার যেই মানে যেই টেবিলটা লাগবে সেই টেবিলটার মধ্যে আমার টোটাল থাকবে 5টা ঘর। ঠিক আছে, আমি যদি টোটাল টেবিলটা এইরকম করে আঁকি, তুমি কি দেখতে পাচ্ছ আমার লেখা? আমি একটু সাইডে যেতে পারি, তাই না? কারণ জিনিসটা আমাদের একটু বড় লাগবে। তো একটা হলো শ্রেণী ব্যাপ্তি, আরেকটা হচ্ছে মধ্যমান। এগুলো আমি তোমাদেরকে রাফলি লিখছি, কারণ হচ্ছে যে এটা আসলে এত বড় একটা বোর্ডের মধ্যে পুরোটা লিখে কিন্তু বোঝানো সম্ভব না, মানে লেখা শেষ করা সম্ভব না, কারণ সারি অনেকগুলো, বুঝছো? আমি তোমাদেরকে এই জন্য ছোট্ট করে মানে শর্টে লেখার চেষ্টা করছি, আমি এরপরে আবার দেখাবো। কিউআই এর মান তারপরে শর্টে লিখছি, এটা কি এটা আমি তোমাদেরকে বলতেছি। এই গণসংখ্যাটাকে আমরা এফ নিচে আই, এখানে কিন্তু একটু নিচে বসবে, ঠিক আছে? এফ নিচে দিয়ে আই দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে তোমাদের অবশ্য ক্লাসটা শেষের দিকে, আমি হয়তো এটা শেষ মানে করতে পারবো না, আমি তোমাদেরকে এখানেই দেখাই, একে শেষ করতে পারবো না। সেটা হলো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির মধ্যে যে জিনিসটা হয় সেটা হলো শ্রেণী ব্যাপ্তি আমাদের যেটা দেওয়া আছে শ্রেণী মধ্যমান গণসংখ্যা। আমাদের এখানে আমরা যেটা কাজ করেছি সেটা হলো শ্রেণীর মধ্যমান, ধাপচ্যুতি এবং এই দুটার গুণফল। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের এইটাকে আবার রিপিট করব, যেহেতু মাঝে একটু 10 মিনিটের ব্রেক গেছে, সো আমাদের পড়ার জায়গাটা অনেক বড় ছিল, বিশাল ছিল, সো একটু শর্ট হয়ে গেছে, বাট আমরা নেক্সট দিন এটা আরেকবার রিপিট করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, আমরা মধ্যমান বের করছি। মধ্যমান কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান বের করব 25 কে 35 দিয়ে যোগ করব, মানে যেটা বড় মান সেটার সাথে আমরা যেটা ছোট মান মানে আমার শ্রেণীর যে এটা সেটা গুণ করে 2 দিয়ে ভাগ করব। মধ্যমান দিয়ে আমরা সবসময় এইভাবে বের করি। ধরো যে কোনো কিছু একটা মধ্যমান বের করলে 2টা যোগ করি, তারপরে কি করি 2 দিয়ে ডিভাইড করি, তাই না? 2 দিয়ে ডিভাইড করি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 দিয়ে ডিভাইড করলে দেখো তো 25 কে 34 দিয়ে যদি যোগ করো, 2টা যোগ করে 2 দিয়ে ডিভাইড করলে কি পাও? এই ঠিক মাঝের এই পয়েন্টটা পাও। এই সবকটা শ্রেণী মধ্যমান আমরা বের করব এখান থেকে। ঠিক আছে, সবকটা শ্রেণী মধ্যমান আমরা বের করব এখান থেকে এবং গণসংখ্যা আমাদের দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ধাপ বিচ্যুতিটা কি? ধাপ বিচ্যুতি হচ্ছে ধরো তোমার কাছে আছে হচ্ছে টোটাল সারি কয়টা সারি দেখো তো আমাদের এখানে, একটা সারি, 2টা সারি, 3টা সারি, 4 নাম্বার সারি, 5 নাম্বার সারি, 6 নাম্বার সারি, 7 নাম্বার সারি। এখন 7 নাম্বার সারির মধ্যে ঠিক মাঝখানে কোনটা পড়ে? 7টা ঘর। ধরো যে তুমি 7 মধ্যে 1 থেকে 7 মধ্যে তুমি ঠিক মাঝের পয়েন্টটা নিতে চাও, তাহলে তুমি কোনটা নিবা? মাঝেরটা মানে বিয়োগ হলে আমাদের বের করার ধাপচ্যুতি কোনটা ঘরে হবে এটা আমাদের জন্য বোঝা সুবিধা কখন জানো? যখন আমার এই যে শ্রেণী সংখ্যাটা বের করতেছি, শ্রেণী সংখ্যাকে এখানে আমার শ্রেণী সংখ্যা হচ্ছে কত?
এখানে আমার শ্রেণী সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7। 7কে আমরা 2 দিয়ে ভাগ করব। 7কে আমরা 2 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে ভাগ করার পরে যদি দেখো যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, ইন দ্যাট কেস দেখো আমরা কিভাবে বের করি। এই যে শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করে শিখে গেছি। আচ্ছা ধাপের এখানে এটা দেওয়া নাই, এটা বোঝাটা খুবই সহজ। তাহলে তোমার টোটাল 7টা ঘর আছে, তুমি মাঝেরটাতে কি নিবা? 0 নিবা। 1 2 3 4 5 6 7, তুমি মাঝেরটাকে 0 ধরবা। এরপরে -1 -2। এটা তোমাদের বুঝতে একটু সমস্যা হলে নেক্সট ক্লাসে আমি এই পড়াটা আবার রিপিট করে দিব। আবার বলছি, একটু রিপিট করে দিব কারণ আমাদের টাইমটা একটু শর্ট হয়ে গেছে। ঠিক আছে, 1 -1 -2 -3 আর 1 2 3 আমরা এইটাই করেছি। দেখো -3 -2 -1 0 1 2 3। এখানে একটু বলে রাখি, সেটা হলো ধাপ বিচ্যুতি বলতে, ধাপ বিচ্যুতি বের করার বা ধাপ বিচ্যুতি নিয়ে আসা সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে তুমি বা শর্ট ট্রিকটা হচ্ছে যে তোমার কতগুলা সারি আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3, এই যে 1 2 3 4 5 6 7, 7 নাম্বার এটা। ঠিক আছে, তাহলে মাঝে কোনটা পড়ে? মাঝে পড়ে এইটা। এটাকে তুমি 0 ধরবা, এটাকে -1 -2 -3। আর এইটা আসলে কি? এটা হলো কি, এইটার সাথে তুমি যখন গণসংখ্যাকে গুণ করবা, এটাকে আমি গণসংখ্যাকে বলতেছি fi, ধাপ বিচ্যুতিকে বলতেছি ui। তো প্রথমে আমরা কি নিলাম? আমরা -3 -2 -1 0 1 2 3। ঠিক আছে, এখন 0 যেটা হবে সেটাই হলো আমার এর ভ্যালু। এটা কি? প্রথম প্রশ্ন, এটা কি? এটা হচ্ছে আনুমানিক গড়। আমরা মাঝে মনে করি এটা আনুমানিক গড়টা হচ্ছে এ। গড়ের সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। আমি আবারও বলছি, তোমাদেরকে এই পড়াটা সেকেন্ড লাস্ট দিন মানে পরের ক্লাসে আরেকবার রিপিট করব, যেহেতু এখন পড়া আমাদের একটু মানে ওটাই বলছিলাম যে তোমাদের যদি ব্রেকে একটু বেশি সময় লাগার কারণে আমরা লাস্টের এই পড়াটুকু শেষ করতে পারছি না। আচ্ছা, এই পড়াটুকু আমি জাস্ট বলছি, একটু শুনে রাখো, নেক্সট ক্লাসে আবার রিপিট করব। এটা নেক্সট ক্লাসে আবার এটা রিপিট করা হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে বলছি তোমাদেরকে, গড়ের সূত্রটা শুধু মাথায় রাখবে। গড়ের সূত্রটা মাথায় রাখবে, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। তোমরা একটু এই সূত্রটার দিকে তাকাও, আমি এর মাঝে তোমাদেরকে একটু পোলটা দিয়ে দেই। ঠিক আছে, পোলটা দিয়ে দেই। আচ্ছা, আমি পোল দিচ্ছি তোমাদেরকে। আজকে আসলে মানে ঝামেলাটা হয় কি, ম্যাথ ক্লাসে বেসিক্যালি আমাদের পরিসংখ্যানের চ্যাপ্টার মানে এক একটা ম্যাথ অনেক বড়, তো আমাদের ম্যাথ ক্লাসের মধ্যে শেষ করতে গেলে ফুল 1.5 ঘন্টায় আসলে সময় লাগে। এখন ইন দ্যাট কেস যদি হচ্ছে একটু সময় এদিক ওদিক কোথাও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব টাফ হয়ে যায় ক্লাসটা শেষ করা। আচ্ছা, তোমরা সূত্রটা দেখেছো? নেক্সট দিন কিন্তু আমি এটা আবার তোমাদেরকে পড়াবো, সমস্যা নাই। আমি তোমাদেরকে এমসিকিউ দেই, এমসিকিউটা বোর্ডে থাকছে এবং তোমাদেরকে অ্যান্সার দিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। আমি তোমাদেরকে হচ্ছে টাইম দিলাম এবং শুরু করলাম, কুইজটা শুরু করলাম। তো দেখি, এটা হলো তোমাদের কুইজ শুরু হয়েছে। কুইজের প্রশ্নটা তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। উত্তরটা হবে তোমার উত্তরটা দিতে হবে তোমার ইয়াতে, এখানে দেওয়া আছে। তুমি স্ক্রিনে প্রশ্নটা দেখবে এবং উত্তরটা দিবা। ঠিক আছে, একটু কনফিউজ না? ডিটা কাউন্ট করো না, ডিটা কাউন্ট করো না, এবিসি কাউন্ট করো। ঠিক আছে, নেক্সট কুইজে যাই আমরা। মেবি এটা শেষ হয়ে গেছে, নেক্সট কুইজে যাই।
টাইম তো আপ হয়ে গেছে ভাইয়া, কিন্তু ঝামেলাটা হলো যে আমাদেরকে তো পড়াশোনাটা করতে হবে, তাই না? পড়াশোনাটা বুঝেছি কিনা, এটা আমাদের তিনটা, আরেকটা যাবে। এটা টাইমটা একটু কমাই দিলাম কারণ এখানে কোনো ক্যালকুলেশন নাই। ঠিক আছে, স্ক্রিনের প্রশ্নটা দেখতে পাচ্ছ? স্ক্রিনের প্রশ্নটা দেখতে পাচ্ছ? স্ক্রিনের প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং এখান থেকে উত্তর করবা। আপু এত তাড়াতাড়ি চলে আসে যার কারণে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি টাইম দিছি তো, আমি টাইম দিছি 10 সেকেন্ড। এটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু এখানে আমরা কিন্তু চিন্তা ভাবনা করে উত্তর দিব না, আমাদের ম্যাথমেটিক্যালি উত্তর দিব যে আমার যদি কোনো সিদ্ধান্তে উপনীত হইতে হয় তাহলে কি করতে হবে, এতক্ষণ আমরা কি করলাম, আমরা এতক্ষণ কি বানাইলাম, সেটাই হবে উত্তর। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা বানাইছি সেটাই হবে আমাদের উত্তর। ওকে, 78%, 80% মোটামুটি ভালো সঠিক উত্তর দিছে। দ্যাট মিন্স আমি পড়াটা এই জিনিসটা বোঝা গেছে আসলে, তাই না? ওকে, নিউ ডান। এটার উত্তর তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো। এই 3 নাম্বারের উত্তর, এটা এইরকম টাইপের প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক থেকে এরকম ধরনের প্রশ্ন আসে। এখানে হচ্ছে এইটা লাস্ট কুইজ। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা একটু পাশ দিয়ে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা হলো ইয়া করতে পারবে, তোমরা অ্যাপের মধ্যে কিন্তু অ্যাপের মধ্যে তোমরা সলিউশন কি বলে হোমওয়ার্ক জমা দিতে পারবে অ্যাপের মধ্যে। আই গেস তোমরা অ্যাপের মধ্যে কুইজ চলছে, কুইজ কি কেউ দিচ্ছে না? অ্যাপের মধ্যে হোমওয়ার্ক সাবমিট করতে পারবে, এবং যারা অ্যাপের মধ্যে হোমওয়ার্ক কোনটা আমি সেটা যাব, এটা আমি তোমাদেরকে আজকে যেহেতু ক্লাস একটু শর্ট পড়লো, হোমওয়ার্ক যেটা আমি সেটা হচ্ছে তোমাদের ইয়াও করব, আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টও করব। ঠিক আছে, ওকে ফাইন, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হোমওয়ার্কের একটা। এই যে তোমাদের হোমওয়ার্ক, আজকে হোমওয়ার্ক হলো এটা, দেখো তোমাদের হোমওয়ার্ক হলো এটা, তোমরা আজকে থেকে কিন্তু অ্যাপেই সাবমিট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এক্সট্রা 5 মিনিট দিয়েছো, যারা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আজকে ক্লাসে কেমন লাগছে জানাবে। এবং আমি তোমাদের টপ 10 এর নাম পড়ছি। ইদ্দিকে পড়তে ইদ্দি সঠিক উত্তর দিয়েছে, আর রং ক্লিক। ওকে ভাই, সমস্যা নাই, নেক্সট টাইম। হোমওয়ার্ক দেয়া আছে স্ক্রিনে, দেখো হোমওয়ার্ক দেখা যাচ্ছে। র্যাঙ্ক 19 সুদীপ্ত চৌধুরী প্রীতম, বাহ গ্রেট 4। ওকে, নাসিফ রহমান, ওকে নাইস। তোমরা তাহলে পেরেছো এটার উত্তর 85%। আমাদের ক্লাসে মোটামুটি বোঝা গেছে। আরেকটা যে টপিকটা আমরা মোটামুটি ফুললি কভার করতে পারিনি, এটা নেক্সট দিন কিন্তু ক্লাসের মধ্যে আমরা কভার করে ফেলবো। তোমরা এটা নিয়ে কোনো রকম চাপ নিও না, আমরা এটা নেক্সট দিন ক্লাস এটা শেষ করে ফেলবো, বা ওটা আবার রিপিটে আসবো প্রথমত। দ্বিতীয়ত যে কথাটা সেটা হলো যে আজকে ক্লাসে তোমাদের কেমন লাগছে আমাকে জানাবা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রিভিউ দিবা, এবং তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে জানাবা। ওকে, তোমরা ভালো থাকো, তাহলে দেখা হবে নিশ্চয়ই পরের দিনের ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা করো ঠিকঠাক। রমজান আসতেছে, রমজান মাসে কিন্তু পড়াশোনাটা একদম বাদ দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে নিশ্চয়ই পরের ক্লাসে।